হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করছি ভালো আছো। 1 মিনিট একটু লেট হয়েছে এবং আজকে তোমাদের প্রিমিয়াম ক্লাসের প্রিমিয়াম কোর্সে কিন্তু প্রথম সেকেন্ড পেপার ক্লাস, যেখানে আমরা বেসিক্যালি ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো এবং আজকে ট্যাগ কোশ্চেনে বেসিক থেকে শুরু করে একদম তোমাদের পরীক্ষায় যে টাইপের কোয়েশ্চেন হয় তোমরা কীভাবে অ্যান্সার করবা, এই সব কিছু ইনশাল্লাহ খুব সুন্দর করে কভার করবো। একটু কমেন্টে আমাকে জানাও যে কে কোন জায়গা থেকে যুক্ত আছো এবং অবশ্যই আমাদের লাইভটা যেহেতু পাবলিকলি হচ্ছে, সবাই ক্লাসটা দেখতে পাবে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে কি বলো তো, ট্যাগ কোয়েশ্চেন। এবং আমার সম্পর্কে যারা জানো না একটু বলে রাখি, আমি হচ্ছে লিমন হাসান এবং তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি এবং এখন একটা প্রতিষ্ঠানে আছি। যাক, সো আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলার আগে একটু এটার কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আলোচনা করব। তোমরা ততক্ষণ একটু শেয়ার দিতে থাকো এবং বন্ধুবান্ধবকে একটু মেনশন করতে থাকো, ঠিক আছে? আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি যে তোমাদের প্রশ্নটা আসলে দেখতে কেমন হবে এবং এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবা। দেখো, এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা খুব ক্লিয়ারলি দেওয়া আছে। ট্যাগ কোয়েশ্চেন, তোমাদের এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 5 নাম্বার প্রশ্নে তোমরা দেখবা এই ট্যাগ কোয়েশ্চেনটা রয়েছে এবং এই ট্যাগ কোয়েশ্চেনে বেসিক্যালি তোমাদের 5টা প্রশ্ন থাকে, ABCDE এরকম 5টা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের এরকম একটা স্টেটমেন্ট থাকবে, মানে একটা বাক্য থাকবে। এই বাক্যটার উপর ডিপেন্ড করে এই শূন্য স্থানে তোমাদের একটা জিনিস লিখতে হবে এবং কি লিখবা, কিভাবে লিখবা, সেটাই মূলত আমরা আজকে ক্লাস থেকে দেখব, ঠিক আছে? তারপর দেখো, এরকম এই 5টা যে কোয়েশ্চেন আছে, এই 5টা কোয়েশ্চেনের টোটাল মার্ক থাকবে কত? 5টা কোয়েশ্চেনের টোটাল মার্ক থাকবে হচ্ছে 5, ঠিক আছে? টোটাল 5 মার্ক থাকবে। এই 5টা কোয়েশ্চেন যদি তুমি রাইট করতে পারো একদম কনফার্ম তুমি 5 মার্ক কিন্তু পেয়ে যাবা। সো এই কোয়েশ্চেনটাতে 5 মার্ক তোলা অনেক ইজি, মানে ইটস লাইক তুমি যদি খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলতে পারো তাহলে দেখবা এই 5-এ 5 পাওয়া অনেক ইজি। এই মার্ক কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? আচ্ছা, একটু কমেন্ট করে জানাও দ্রুত। তাহলে আমরা কি বললাম, ট্যাগ কোয়েশ্চেন 5টা প্রশ্ন থাকবে এইভাবে এবং তোমরা এখানে মার্ক কত পাবা? 5 মার্ক। এই 5টা কোয়েশ্চেন যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো তোমার 5 মার্ক কিন্তু কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? একটু জানাও। ওকে, সো আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। একটু কষ্ট করে জানাও যারা যারা দেখছো কোন কোন জায়গা থেকে আছো। আমরা ক্লাসটা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? আচ্ছা, সো ট্যাগ কোয়েশ্চেনের যদি বেসিক ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আমরা, ট্যাগ কোয়েশ্চেনটা কি তোমাকে ভালো করে বুঝতে হবে। নর্মালি আমরা কিন্তু এই ট্যাগের সাথেই এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে অলরেডি, তাই না? তো ট্যাগ এটা একটা কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? আমরা নর্মালি কয়েক প্রকার প্রশ্ন জানি, তাই না? আমরা জানি ইয়াস নো কোয়েশ্চেন, তাই না? তোমরা এটা জানো ইয়াস নো কোয়েশ্চেন? ইয়াস নো কোয়েশ্চেন সম্পর্কে আমরা জানি, রাইট? আমরা জানি WH কোয়েশ্চেন, ঠিক আছে? তোমরা যদি না জানো কোনো সমস্যা নেই, আমরা বাক্যের সেন্টেন্সের যে ক্লাসগুলো আছে সেখান থেকে কিন্তু এগুলো জেনে নিব এবং শিখবো ইনশাল্লাহ। সামনে ক্লাস পাবে তোমরা। সো এটা এক টাইপের প্রশ্ন, এটা আরেক টাইপের প্রশ্ন এবং আরও এক টাইপের প্রশ্ন আছে যেটাকে আমরা বলছি ট্যাগ কোয়েশ্চেন। কি বলছি আমরা? ট্যাগ কোয়েশ্চেন। তার মানে এই যে ট্যাগ কোয়েশ্চেন আছে এইটা বেসিক্যালি হচ্ছে প্রশ্নেরই একটা অংশ বা প্রকারভেদ তুমি বলতে পারো। আচ্ছা, তো ইয়াস নো কোয়েশ্চেন সম্পর্কে আমরা অন্য ক্লাসে জানবো, কোনো সমস্যা নাই। WH কোয়েশ্চেন সম্পর্কেও আমরা অন্য ক্লাসে জানবো। আজকের ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে ক্লিয়ার ধারণা নিব। এবার এই ট্যাগ কোয়েশ্চেনে বেসিক্যালি কি কি থাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ট্যাগ কোয়েশ্চেন বেসিক্যালি কি বোঝায়? নর্মালি আমরা এরকম অনেক বাক্য বলি না, যে ধরো আমি ক্লাসের মাঝখানে মাঝে মাঝে বলি যে আশা করি তুমি বুঝতে পেরেছ, ঠিক আছে? এই বাক্যটা আশা করি তুমি বুঝতে পেরেছ, তাই না? বাক্যটা আমরা বলি মাঝে মাঝে, ঠিক আছে? এই বাক্যটা বলার পরেই ঠিক ফিটলি আর একটা প্রশ্ন আমরা করি, তাই নয় কি? কিংবা বোঝনি কি? তাই নয় কি? তাই না? এটাও বলি আমরা, তাই না? আশা করি তুমি বুঝতে পেরেছো, তাই না? এই যে তাই না কথাটা বললা, তুমি একটা স্টেটমেন্ট বললা, তাই না? একটা কি হলো? একটা স্টেটমেন্ট বললা, একটা বাক্য বললা। বলার পর ওইটার উপরই তুমি একটা প্রশ্ন করলা আরো কনফার্ম হওয়ার জন্য। আমি আরো সোজা করে বলি, ঠিক আছে? যেমন তোমরা অনেক সময় বলো যে এই তুমি খাবার খেয়ে ফেলেছো বা তুমি সেহরি করে ফেলেছো, ঠিক আছে? এটা একটা সাধারণ ডিরেক্ট কোয়েশ্চেন। এই তুমি সেহরি করে ফেলেছো, এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন,
ঠিক আছে? যদি বাক্যটা এরকম হয়, সে আমার সাথে দেখা করবে, সে আমার সাথে দেখা করবে, তাই না? এই যে দেখা করবে না বা তাই না, এই যে তাই না কথাটা আমরা বলি, এই যে এই অংশটাকে আমরা বেসিক্যালি বলি ট্যাগ পার্ট বা ট্যাগ কোয়েশ্চেন। সো এই যে বাক্যের উপর ডিপেন্ড করে এই অংশটা বিভিন্ন রকম হয়ে থাকে, এই অংশটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসে বোঝার বিষয়। ঠিক আছে? সো আমরা একটু বাক্যে দেখি আলটিমেটলি যে কীরকম হয়, কোন কোন জায়গাগুলো আমরা দেখি, ভালো করে বোঝেন। ট্যাগ কোয়েশ্চেন বেসিক্যালি দুইটা অংশে বিভক্ত। কি বললাম? ট্যাগ কোয়েশ্চেন, এটা একটু লিখে নেবেন। সবাই খাতা কলম নিয়ে বসেন, সবাই খাতা কলম নিয়ে বসবেন। আমরা একদম স্লোলি খুব সুন্দর করে গুছানো ওয়েতে একটা প্রস্তুতি নিব। দেখেন, ট্যাগ কোয়েশ্চেনে কি বলছি আমরা? ট্যাগ কোয়েশ্চেনে দুইটি অংশ থাকে, দুইটি অংশ থাকে। তাহলে দুইটা অংশ কি কি বলেন তো? ট্যাগ কোয়েশ্চেনে দুইটা অংশ থাকে। একটাকে বলা হয়, এটা একটু মাথায় রাখবেন, এই একটাকে বলা হয় স্টেটমেন্ট, এবং আর একটাকে বলা হয় ট্যাগ পার্ট। কি বলি আমরা? ট্যাগ পার্ট। ঠিক আছে? এই দুইটা অংশ। তাহলে ট্যাগ কোশ্চেনে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে স্যাররা। একটাকে কি বলছি আমরা? স্টেটমেন্ট বলছি, এবং আর একটাকে কি বলছি আমরা? ট্যাগ পার্ট বলছি। এখন কথা হলো যে কোনটাকে আমরা ট্যাগ পার্ট বলি আর কোনটাকে স্টেটমেন্ট বলি, সেইটা আমাদের একটু বোঝার বিষয়। আমি একটা বাক্য লিখছি, তারপর আমি এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, একটা বাক্য লিখলাম যে কি, she will stay here, সে এখানে থাকবে, she will stay here। কমা দেওয়ার পর আমি আরেকটা প্রশ্ন করলাম, won't she, she will stay here। তার মানে কমা দেওয়ার পর আমি আরেকটা অংশ কি করলাম? জুড়ে দিলাম। তাহলে এখানে দেখো দুইটা অংশ আছে। কোন কোন অংশ বলো তো? এখানে দুইটা অংশ আছে। দেখো, এই যে এই পার্টটা একটা অংশ, এবং এখান থেকে শুরু করে এই পার্ট হচ্ছে আর একটা অংশ। তাহলে এই যে অংশটা আছে, এটা এক নাম্বার, এবং এটা হচ্ছে 2 নাম্বার। অর্থাৎ এই যে এই অংশটাকে, যেটা দ্বারা একটা স্টেটমেন্ট বোঝায়, একটা তথ্য বোঝায়, একটা কথা বোঝায়, একটা উক্তি বোঝায়, যে বাক্যটা হবে, এই অংশটাকে আমরা বলি স্টেটমেন্ট। কি বলি আমরা? স্টেটমেন্ট বলি। ঠিক আছে? আর 2 নাম্বারটা কি? এই স্টেটমেন্টের উপর বেসিস করে, এইটার উপর বেসড করে আমরা যে প্রশ্নটা তৈরি করি, এখানে যে প্রশ্নের অংশটা এখানে থাকে, এইটাকে বলা হয় ট্যাগ পার্ট। কি বলি আমরা? এটাকে বলা হয় ট্যাগ পার্ট। সবাই কি বুঝতে পারছো? একটু বলো তো, সবাই ঠিক মতো বুঝতে পারছো কিনা একটু বলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কয়টা অংশ পেলাম আমরা? একটা হচ্ছে স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ট্যাগ পার্ট। তাহলে স্টেটমেন্ট অংশ কোনটা? এই যে প্রথমেই যেই কথাটা বলা হলো, সাধারণত যেমন সেইখানে থাকবে, আমি তোমার সাথে যাব, তারা এখানে আসবে, আমি স্কুলে যাইনি, তোমার সাথে আগামীকাল দেখা হবে, এই যে কথাগুলো, এগুলো হচ্ছে স্টেটমেন্ট। এইটার উপর বেসড করে যে প্রশ্নটা তুমি তৈরি করবা, এইটাকে আমরা বলি ট্যাগ পার্ট। ঠিক আছে? তার মানে তুমি বুঝতেই পারছো যে এই ট্যাগ পার্টটা কেমন হবে, এইটা নির্দেশ করে দেবে তোমার এই স্টেটমেন্টটা। স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে তোমাকে ট্যাগ পার্টটা বসাতে হবে। তার মানে স্টেটমেন্ট সম্পর্কে তুমি যদি ভালো ধারণা না রাখো, ট্যাগ পার্টে কিন্তু তুমি ভেজালে পড়বা। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? ওকে। সো এবার আমরা একটু যাই যে বেসিক্যালি খুব সাধারণ কিছু ব্যাপার আছে ট্যাগ কোয়েশ্চেনে, সেগুলো একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে? সাধারণ রুল আমরা বলি, বা বেসিক রুল, বেসিক ইনফো, যেগুলো সবার সব ক্ষেত্রে কমন। ঠিক আছে? তাহলে আমরা বলি বেসিক কমন ইনফো। ঠিক আছে? এখন এই বেসিক কমন ইনফোর মধ্যে কি কি পড়ে একটু ভালো করে দেখো তো। 1 নাম্বার যে জিনিসটা পড়বে, অবশ্যই মাথায় রাখতে হবে, 1 নাম্বার যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে যে এই স্টেটমেন্টটা যদি পজিটিভ হয়, কি বললাম আমরা? স্টেটমেন্টটা যদি পজিটিভ হয়, তবে এটা মাথায় রাখতে হবে, স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় তবে ট্যাগ পার্টটা হবে নেগেটিভ। ট্যাগ পার্ট হবে কি? সবাই লিখে নাও,
ট্যাগ পার্ট হবে নেগেটিভ। ঠিক আছে, এবং ঠিক এর উল্টাটাও কিন্তু ঘটতে পারে। যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে দেখো, এর উল্টাটাও কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, এর উল্টা কি হতে পারে, তবে স্টেটমেন্টটা নেগেটিভ হলে, ঠিক আছে, আমি তোমাদের একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি, অত্যন্ত দুঃখিত। ওকে, প্রশ্ন জুড়ে দেয়া। ওকে, যারা দেখছো একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেক ধন্যবাদ। আচ্ছা, ঈশিতা আছেন আমাদের সাথে, তারপর হচ্ছে শেখ লুৎফুন্নাহার আছেন আমাদের সাথে, সাব্বির আছেন আমাদের সাথে, ইশরাত আছেন আমাদের সাথে, দাউদ হুসাইন আছেন, আচ্ছা ইশরাত এবং বাসির আছেন আমাদের সাথে, তাসনিম তামান্না আছেন আমাদের সাথে। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এই ম্যাম একটু এদিকে আসবেন। তাহলে স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় আমরা কি দেখলাম দেখেন তো, স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ পার্ট হবে নেগেটিভ। এই দুইটা জিনিস একটু মার্ক করবেন। এই যে স্টেটমেন্টটা পজিটিভ হলে ট্যাগ পার্ট হবে কি, ট্যাগ পার্ট হবে নেগেটিভ। তবে স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তবে স্টেটমেন্টটা নেগেটিভ হলে ট্যাগ পার্ট হবে পজিটিভ। কি স্যাররা বোঝা যায়? আমার তো মনে হয় যে আমি হচ্ছে সবচেয়ে বড় বড় করে লিখি। আমাদের এই বিপি ড্রিম স্কুলে যত টিচার আছে তুমি দেখবা তাদের মধ্যে তাদের লেখা অনেক সুন্দর, সবাই অনেক সুন্দর করে গুছিয়ে লেখে, কিন্তু আমার লেখা আমি জানি না সুন্দর কিনা, কিন্তু আমি অনেক বড় বড় করে লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি অনেক বড় বড় করে লেখার চেষ্টা করি। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ইফতার করে সবাই একটু ঝিমানো ট্রাই করে, আমার অবস্থা একটু ওরকমই হয়েছে। আমরা কিন্তু একটা লং ক্লাস করবো আজকে, অনেক বড় ক্লাস হবে, ট্যাগ কোশ্চেন আমরা শেষ করবো আজকের ক্লাসে। তাহলে কি বললাম ভালো করে বুঝো। দেখো আমি বলছি কি, যে যদি ট্যাগ পার্টটা স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় ট্যাগ পার্ট হবে নেগেটিভ, তার মানে একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার কি বিপরীত। একটা যদি হয় উত্তর মেরু আর একটা হবে দক্ষিণ মেরু, একটা যদি হয় পজিটিভ আর একটা হবে নেগেটিভ, একটা যদি নেগেটিভ হয় আর একটা হবে পজিটিভ, এইরকম বিপরীত থাকবে অলওয়েজ। তাহলে স্টেটমেন্টটা নেগেটিভ হলে কি হবে, এটা নেগেটিভ হলে ট্যাগ পার্টটা আমাদের পজিটিভ করতে হবে। ঠিক আছে, এই কথাটা বুঝলাম। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। লিখতেছো তো তোমরা, লিখছো কিনা বলো তো, সবাই কি লিখছো? দেখো এখন 2 নম্বর যেই আমাদের তথ্যটা আছে, 2 নম্বর তথ্য মাথায় রাখবা, স্টেটমেন্ট অংশটা যেটা আছে অর্থাৎ সামনে যে বাক্যটা থাকে, এই স্টেটমেন্টের সাবজেক্টটা মাথায় রাখবা। স্টেটমেন্টের যে সাবজেক্টটা থাকবে, স্টেটমেন্টের সাবজেক্টটি ট্যাগ পার্টের সাবজেক্ট হিসেবে কাজ করে। ট্যাগ পার্টে সাবজেক্ট হিসেবে কাজ করে। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্টের যে সাবজেক্টটা থাকবে সেটা কি হবে, ট্যাগ পার্টের সাবজেক্ট হিসেবে কাজ করবে। এই ইনফরমেশন দেখো, তাহলে আমরা কি নিব, যখন ট্যাগ কোশ্চেন করব তখন সাবজেক্টটা কোথা থেকে নিব, এই স্টেটমেন্ট থেকে আমাদের সাবজেক্টটা নিতে হবে। কোথা থেকে নিব আমরা, স্টেটমেন্ট থেকে আমাদের সাবজেক্টটা নিতে হবে। এবং 3 নম্বর পয়েন্টটা যদি আমরা একটু মার্ক করি, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে স্টেটমেন্টের অক্সিলিয়ারি ভার্ব। যারা বুঝতে পারছো না, আমি কিন্তু এখনো তোমাদের বোঝাইনি, এখনো লিখে দিচ্ছি জাস্ট, এগুলো আগে লিখে নাও তারপর আমি বোঝাচ্ছি। দেখো স্টেটমেন্টের অক্সিলিয়ারি ভার্বটি ট্যাগ পার্টের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে। ট্যাগ পার্টের অক্সিলিয়ারি ভার্ব হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে 3টা পয়েন্ট বললাম। প্রথম পয়েন্ট কি ছিল, যে ট্যাগ পার্টটা পজিটিভ হলে, স্টেটমেন্টটা পজিটিভ হলে ট্যাগ পার্টটা নেগেটিভ হবে, এবং স্টেটমেন্টটা নেগেটিভ হলে ট্যাগ পার্ট হবে পজিটিভ, উল্টাটা। ঠিক আছে, এবং সেম ভাবে দেখো, যদি স্টেটমেন্টের সাবজেক্টটা ট্যাগ পার্টের
সাবজেক্ট হিসেবে কাজ করে, ডেফিনেটলি এটা কাজ করবে। স্টেটমেন্টের সাবজেক্টটা অলওয়েজ ট্যাগ পার্টের সাবজেক্ট হিসেবে নিতে হবে, এবং স্টেটমেন্টের যে অক্সিলারি ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্বটাকেও কিন্তু তোমার কি ট্যাগ পার্টের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আগেরটা বের করুন। একজন বলেছেন স্যার আগেরটা একটু বের করুন, একটু লিখে নাও। দেখো এটা লিখে দিয়েছি, ঠিক আছে, একটু লিখে নাও এটা, একটু লিখে নাও তো তোমরা। ওকে, ক্লিয়ার? এটুকু কি আমরা ক্লিয়ার করতে পেরেছি? আমাকে বলো তো, কোনো সমস্যা আছে এটুকুর মধ্যে? এটুকুর মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়, আই এম সরি। ওকে, তাহলে আমরা চলো পরবর্তী অংশে যাই। এই যে কথাটা আমরা লিখলাম, এটার একটু ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করি যে আলটিমেটলি কি হলো এখানে, কি হয়েছে। দেখো, খেয়াল করে দেখো কি হলো এখানে, আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। এখন তোমাকে একটা বাক্য বলি আমি, দেখো একটা বাক্য লিখে, আমরা একটা বাক্য লিখেছিলাম না? দেখো একটা বাক্য লিখেছিলাম যে she will stay here। আচ্ছা, এই বাক্যের মধ্যে তুমি আমাকে বলো এই বাক্যটা কি, এই বাক্যের এই অংশটা কি? এই বাক্যের এই অংশটা হচ্ছে, এই বাক্যের এই অংশটা হচ্ছে একটা স্টেটমেন্ট, আমরা দেখেছি তাই না? এটা কি একটা স্টেটমেন্ট। আচ্ছা আমাকে বলো তো স্টেটমেন্ট কি হয়, বলো কি বলেছিলাম? স্টেটমেন্ট কি হয়? স্টেটমেন্টের সাবজেক্টটা, স্টেটমেন্টে যদি পজিটিভ হয় তাহলে এটা হবে নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় এটা হবে পজিটিভ, উল্টা, তাই না? তাহলে এখানে কি আছে, স্টেটমেন্টটা কি আছে বলো তো? স্টেটমেন্টটা পজিটিভ আছে, তার মানে এখানে আমাদের নেগেটিভ নিতে হবে, না বোধক নিতে হবে, নট যুক্ত করতে হবে। she will stay here, এই বাক্যের মধ্যে এখানকার যে সাবজেক্টটা হবে সেইটাই আমাদের ট্যাগ পার্টের সাবজেক্ট আকারে বসবে, এবং এখানকার যে অক্সিলারি ভার্ব হবে সেইটাই আমাদের এখানকার অক্সিলারি ভার্ব হিসেবে বসাতে হবে। তাহলে এখানকার অক্সিলারি ভার্ব কি উইল, এবং আমরা নেগেটিভ করব, তাহলে কি হবে ওন্ট, এই যে দেখো ওন্ট, এবং তারপর সাবজেক্ট কোনটা? শি, তাহলে এখানে উত্তরটা কি হবে বলো তো? ওন শি, উত্তরটা কি হবে বলো? ওন শি হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি বললাম যে এই যে এখানকার অক্সিলারি ভার্ব নিলাম এবং সেটাকে নেগেটিভ করতে হবে, কারণ কি এই অংশটা পজিটিভ আছে। আমরা বলেছি যে বিপরীত অলওয়েজ সবসময় কি হবে? বিপরীত হবে, এবং তার সাবজেক্টটা আমাদের নিতে হবে, এই যে সাবজেক্টটা চলে আসছে। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, ওকে, ওন শি, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, তাহলে আমরা বুঝলাম না? কোনো সমস্যা আছে এটুকুতে? ওয়ালাইকুম আসসালাম মুশফিক। আচ্ছা, যারা যারা তোমরা ক্লাসটা এখনো শেয়ার করো না, একটু দ্রুত শেয়ার করে দাও তো বাবা, একটু দ্রুত শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে মুভ করছি। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবা, এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের, এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, যেটাকে আমরা নোট অফ ব্যান বলি বা এনভি, এই জিনিসটা মাথায় রাখবা। এই যে ট্যাগ কোশ্চেন লেখার সময় যখন উত্তর লিখবা তোমরা, তোমাদের অনেকেই একটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র প্রশ্ন না তুলে তোমরা শুধুমাত্র অ্যান্সারটা লিখে দাও। তোমরা কি করো, এই যে এ লেখো, এ লিখে লেখো ওন্ট শি, এইভাবে লেখো, এইটা কিন্তু ভুল উত্তর, এইভাবে কিন্তু উত্তর লেখা যাবে না। উত্তর লিখতে হবে কিভাবে বলো তো? উত্তর লিখতে হবে অবশ্যই তোমাদের প্রথমে আগে নেগেটিভ দিয়ে সংক্ষিপ্ত ফর্মটা লিখবা, তারপর কি করবা, তুমি সাবজেক্টটা বসাবা, তারপরে কোয়েশ্চেন মার্ক, এটা ম্যান্ডেটরি, কোয়েশ্চেন মার্ক না দিলে ভুল হয়ে যাবে, এবং তার নিচে অবশ্যই তোমাকে কি লিখতে, আন্ডারলাইন করতে হবে, এবং তার আগে ডেফিনেটলি তোমাকে স্টেটমেন্টটাও লিখতে হবে। ট্যাগ কোয়েশ্চেন কিন্তু কোনো শর্ট ফর্ম নাই, তোমাকে কোয়েশ্চেন তুলতে হবে। যদি ট্যাগ কোয়েশ্চেনে তুমি অ্যান্সার লিখতে চাও, তোমাকে এই অংশটা পুরোটা তুলতে হবে, এই অংশটা পুরোটা তুলবা, তারপর এখানে শূন্যস্থান দিবা, তারপর এখানে ওন্ট শি লিখে এই যে কোয়েশ্চেন মার্ক ক্লোজ করে দিবা, তবে তুমি ফুল মার্ক পাবা। যদি তুমি এর মধ্যে কোনোটাও মিস করো, যে তুমি এই অংশটা লিখলা না বা তুমি এখানে এই কোয়েশ্চেন মার্কটা দিলা না, তাহলে কিন্তু মার্ক পাবা না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা আমরা বুঝলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো খুব সার্টেইন কিছু ব্যাপার আছে তোমাদের ট্যাগ কোশ্চেনগুলো করতে গিয়ে, তোমাদের ট্যাগ কোশ্চেনগুলো চেঞ্জ করার সময় তোমাদের, ওকে একটু নিয়ে যাও প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ট্যাগ কোশ্চেনগুলো যখন তুমি করতে যাবা তখন তোমরা একটা প্রবলেমে পড়বা, সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করার পর সংক্ষিপ্ত ফর্মগুলো কীরকম হয়, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো, আমরা অক্সিলারি ভার্বগুলো কী কী জানি বলো তো?
আমরা অক্সিলারি ভার্বগুলো কি কি জানি দেখো তো। আমরা জানি কি অ্যাম একটা অক্সিলারি ভার্ব, তো অ্যাম এর সাথে আমরা কি যুক্ত করব, নট যুক্ত করব, তাই না, অ্যাম নট। তারপর ইজ একটা অক্সিলারি ভার্ব, এর সাথে আমরা নট যুক্ত করব, তাহলে সংক্ষিপ্ত ফর্মগুলো কীরকম হবে। আর এর সাথে নট যুক্ত করলে কেমন হবে, ঠিক আছে, অ্যাম ইজ আর, তারপর কি ওয়াজ, এর সাথে নট যুক্ত করলে কেমন হবে, ওয়ের। আমি এগুলো লিখিনি আগে, তাই না, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তোমরা খাতার মধ্যে লিস্ট করো ওইভাবে, ঠিক আছে। দেখো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর আর কি কি আছে, এই যে হ্যাভ, হ্যাজ, তাই না, তারপর হচ্ছে হ্যাড। তো এই প্রত্যেকটাকে আমরা নেগেটিভ করব, তার আগে আমরা একটু আরো ডিটেলস এগুলো লিখে নিই। তাহলে আমরা এগুলো এক পাশে লিখলাম, আরো আমাদের মডাল অক্সিলিয়ারি আছে, তাই না, এই যে দেখো উইল, উইল নট, ঠিক আছে, তারপরে শ্যাল নট, শ্যাল নট থাকতেই পারে, তাই না, তারপরে হচ্ছে শুড, শুড নট, তাই না, তারপরে আছে আমাদের কি বলতো, নিড নট, ওকে, তারপর হচ্ছে মে নট। এরকম যতগুলো আমাদের অক্সিলারি ভার্ব আছে সবগুলোর সাথে কিন্তু নট যুক্ত করে আমাদের এই শর্ট ফর্মগুলো জানিয়ে রাখতে হবে বা জানা থাকতে হবে। মাইট নট, দেখো, ঠিক আছে, আরও কি আছে বলো তো, তাহলে শ্যাল উইল, ক্যান কুড, শ্যাল উইল, ক্যান কুড দেইনি আমরা, তাই না, এই যে ক্যান নট এবং কুড নট, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা এগুলো সবগুলো শর্ট ফর্মগুলো আগে দেখে নিব, যে তুমি ট্যাগ পার্টে এগুলোর শর্ট ফর্মগুলো কিভাবে লিখবা, ঠিক আছে মুশফিক ভাই। আচ্ছা, এই সবাই শেয়ার করে দাও একটু, সবাই দ্রুত শেয়ার করো, ঠিক আছে। আমরা পুরো ট্যাগ কোশ্চেন আজকে শেষ করবো ইনশাল্লাহ। দেখো তাহলে অ্যাম নটকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি বলতো, এখানে অনেকেই ভুল করে অ্যামেন্ট লেখে, অনেকেই ভুল করে কি লেখে, এই যে অ্যামেন্ট লেখে, কিন্তু এটা ভুল, মাথায় রাখবা, অ্যামেন্ট কিন্তু কখনো হবে না। অ্যাম নটকে আমরা আরেন্ট লিখি, কি লিখি আমরা, এই যে আরেন্ট লিখি। অ্যাম নট মানে কি, অ্যাম নট বলতে অ্যামেন্ট বলতে কিছু নাই, আমরা লিখি কি আরেন্ট, ঠিক আছে, অ্যাম নট বলতে কিছু নাই। ইজ নটকে আমরা কি লিখি, ইজন্ট, কি লিখি সংক্ষিপ্ত, এই যে ইজন্ট। আর নটকে আমরা কি লিখি, এটাকেও আমরা আরেন্ট লিখি। তার মানে অ্যাম নট এবং আর নট এই দুইটার সংক্ষিপ্ত ফর্ম কিন্তু একই রকম দেখতে। ওয়াজ নটকে আমরা কি বলি বলো তো, এগুলো তোমরা লিখে ফেলো, যারা পারো সবাই লিখে ফেলো দ্রুত। ওয়ার নটকে আমরা কি বলি, আমরা বলি ওয়ারেন্ট, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তাসনিম তামান্না, শেয়ার করেছো, ভুলে গেছি। এইন্ট কি তাইলে, গুড কোয়েশ্চেন। দেখো এই আর নট, এই আর নটের, এই আর নটটাকে ফর্মাল ধরা হয়, মাথায় রাখবা। এইন্ট এবং আর নটের মধ্যে কি পার্থক্য, এই দুইটা হচ্ছে মূলত একই জিনিস। অ্যাম নটকে এইন্ট বলা যায়, অ্যাম নটকে আরেন্টও বলা যায়, তবে মাথায় রাখবা এই এইন্টটা হচ্ছে একটা ইনফর্মাল কন্ট্রাকশন। কি, একটা ইনফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল জিনিস কিন্তু কখনো লেখা যায় না, তুমি কি জানো, ইনফর্মাল কন্ট্রাকশন তুমি লেখা যায় না, লিখলেও সেটা কিন্তু ফর্মাল হয় না। এই কারণে আমরা এইন্টটাকে অ্যাভয়েড করি, এই জায়গাতে আমরা আরেন্ট ব্যবহার করি, এইন্ট ইউজ করবো না। এইন্ট বলার সময় তুমি বলতে পারবা, লেখার সময় এটা লেখা উচিত না, এটা ঠিক না, কারণ ইনফর্মাল জিনিস আমরা রাইটিং এর মধ্যে ইউজ করি না, ঠিক আছে, বোঝা গেল। আমরা আরেন্টটা ব্যবহার করব, ওকে। আচ্ছা, হ্যাভ নটকে আমরা কি লিখবো বলো তো, আমরা হ্যাভ নটকে লিখবো হচ্ছে হ্যাভেন্ট, কি লিখবো হ্যাভেন্ট। হ্যাজ নটকে আমরা লিখবো হ্যাজেন্ট, ঠিক আছে, এবং হ্যাড নটকে হবে কি হ্যাডেন্ট। ক্লিয়ার, এটুকু লিখেছো সবাই। স্পিকিং এর জন্য বেশি ইউজ হয়, এক্স্যাক্টলি, স্পিকিং এর জন্য বেশি ইউজ হয়, ভেরি গুড। উইল নটকে আমরা বলতে পারি কি বলতো, উইল নটকে বলা হয় হচ্ছে ওন্ড, উইল নটকে বলা হয় কি ওন্ড, ঠিক আছে। তারপর শ্যাল নটকে আমরা বেসিক্যালি বলি শ্যান্ট, এটা উচ্চারণটা কি হবে শ্যান্ট, এই যে দেখো শ্যাল নট হচ্ছে শ্যান্ট। শুড নটকে আমরা বলি কি শুডেন্ট, এই যে শুডেন্ট, ঠিক আছে। শুড নটকে কি বলা হয় শুডেন্ট। আমি একটু এদিকে নিয়ে নিই এটা। তারপর আছে আমাদের কি বলতো, ওকে,
নিড নটকে আমরা বেসিক্যালি বলি নিডেন্ট, এই যে নিডেন্ট। মে নটকে বলা হয় মেইনড। এই যে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। তুমি যখন ট্যাগ কোয়েশ্চেন করবা তখন তোমার এই ফুল ফর্মগুলো লেখা যাবে না, এই ফুল ফর্মগুলো তুমি লিখতে পারবে না, তোমাকে শর্ট ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে মাইট নটকে আমরা কি বলবো? মাইটেন্ট, এই যে মাইটেন্ট, ঠিক আছে? মাইট নট কি হবে? মাইটেন্ট। ক্যান নট কি হবে? কান্ট। কুড নট হবে কি? কুডন্ট। বুঝলাম? আরো কিছু আছে, আরো কিছু আছে যেগুলো বাদ পড়তে পারে। ওকে, রুম্পা শেখ বলেছেন থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্রশ্ন করবেন, আপনাদের উল্টাপাল্টা যত প্রশ্ন আছে ইংরেজি নিয়ে করবেন, কারণ প্রশ্ন করলে আপনি ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড আমি সবসময় বলি যে ওয়েন লিমন ভাইয়া ইজ হিয়ার নাথিং টু ফিয়ার। আমি যখন আছি আপনার ইংলিশ নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? প্রশ্ন করবেন, শিখবেন, মোট কথা প্রস্তুতি এমন হবে যাতে পরীক্ষার খাতায় আপনি কোয়েশ্চেন দেখার পরেই মুখে একটা হাসি চলে আসে। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আপনি দেখবেন যে অনেক মানুষ পরীক্ষার কোয়েশ্চেন দেখার পর একটু মুনমুন করে হাসে, তাই না? তার কারণ কি? তার মনের মধ্যে ভাল লাগে, একটা আলাদা আনন্দ ফিল চলে আসে, তাই না? ওকে, তাহলে এটা আমরা হচ্ছে শর্ট ফর্মগুলো দেখলাম যে কিভাবে আমরা শর্ট ফর্মগুলো লিখতে পারি। ক্লিয়ারলি বুঝতে পারলাম আমরা? আচ্ছা স্যার, এসএস এই পিডিএফটা তোমরা পাইতে চাইলে কি করতে হবে স্যার? ক্লাসের যদি পিডিএফটা পেতে চাও, দেখো আমাদের ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে আমাদের পিডিএফটা পেয়ে যেতে পারো। তো অবশ্যই ক্লাসের পরে খুঁজবা, এখন দরকার নাই, ক্লাস করো আগে, ঠিক আছে? এখন দরকার নাই, ফাইন। আচ্ছা, এবার দেখো আমরা মেইন পরিবর্তনে ঢুকে পড়বো। ট্যাগ কোয়েশ্চেন কিভাবে চেঞ্জ করতে হয়, ট্যাগ কোয়েশ্চেন কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সেখানে ঢুকে পড়বো, ঠিক আছে? মাথায় রাখলাম। তাহলে একটা নিয়ম কিন্তু আমরা অলরেডি পেয়েছি যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে তার কি করব, সেটাকে আমরা ট্যাগ পার্টের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা করে দিব, ঠিক আছে? তাহলে আমরা একদম 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার থেকে দেখো, 1 নাম্বার থেকে আমরা শুরু করছি, এটা মাথায় রাখো। 1 নাম্বার থেকে এবার পরিবর্তনগুলো আমরা দেখার চেষ্টা করি। এতক্ষণ আমরা বেসিক দেখেছি, ওকে? 1 নাম্বার কি বলতো? 1 নাম্বার বলা আছে যে কোনো বাক্যে যদি কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে, অলরেডি আমি লিখে দিয়েছি, তাই না? এটা আমি আরেকবার একটু লিখি। কোনো বাক্যে অক্সিভার্ব, কোনো বাক্যে অক্সিভার্ব থাকলে, আমি একটু ছোট করে নিই এটা, না? অক্সিভার্ব থাকলে কি করতে হবে? 1 নাম্বার এ নাম্বার যে কাজটা করতে হবে, এ নাম্বার কাজ, কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদের ট্যাগ পার্টে নিতে হবে। অক্সিভার্বকে ট্যাগ পার্ট এ নিতে হবে, ঠিক আছে? এবং বাক্যটা যদি পজিটিভ হয়, আমরা একটু আগে দেখেছি পজিটিভ হলে নেগেটিভ নিব, নেগেটিভ হলে পজিটিভ হবো, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? এটা কি বলতো? এটাকে বলা যায় হচ্ছে বাক্যটি পজিটিভ হলে ট্যাগ পার্টে আমরা কি করব? ট্যাগ পার্টে ওই যে অক্সিলিয়ারি ভার্ব ছিল, এই অক্সিলিয়ারি ভার্বের সাথে আমাদের নট যুক্ত করতে হবে। অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট যুক্ত করবো আমরা, এবং নটটা অবশ্যই কি, এটাকে আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে, ঠিক আছে? সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? এটুকু বুঝলাম আমরা? দেখো একটা উদাহরণ দেখলে তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, নিচে দেখো। দেখো মনে করো বললাম কি, they have waited for so long, they have waited for so long। তোমাদের বলা আছে হচ্ছে এই বাক্যটা, দেখো they have waited for so long, তারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছে। তো এই বাক্যের মধ্যে এই নিয়ম অনুযায়ী কি বলতো, এই বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে না একটা? এই বাক্যের একটা অক্সিলিয়ারি ভার্ব আছে না স্যার? দেখো তো এই বাক্যের কি আছে? একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে তার মানে সেটাকে আমরা সামনে পাঠিয়ে দিব। তাহলে প্রথমে তুমি হ্যাভটা নিয়ে নাও। আচ্ছা, হ্যাভ নিলাম। আচ্ছা, ভালো কথা। এবার দেখো তো এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ শব্দ আছে? এই বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ? এটা কিন্তু একটা পজিটিভ বাক্য, আর পজিটিভ বাক্য হলে ট্যাগ পার্ট কি হয়?
নেগেটিভ হয়, না বোধক হয়। তার মানে আমরা এই হ্যাভ নট এই দুটাকে সংক্ষেপে কি লিখেছি? হ্যাভেন্ট, তাই না? তাহলে আমরা হ্যাভেন্ট নিলাম। খুবই ভালো কথা। আমি বলেছিলাম যে এই স্টেটমেন্টের সাবজেক্টটা ট্যাগ পার্টের সাবজেক্ট আকারে বসে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দে। তাহলে ট্যাগ পার্টের সাবজেক্ট আকারে আমরা কি নিব? ট্যাগ পার্টের সাবজেক্ট আকারে আমরা নিব হচ্ছে দে। তাহলে কি হবে এখানে উত্তরটা? উত্তর হবে হচ্ছে হ্যাভেন্ট দে। ঠিক আছে, বুঝলাম আমরা? ওকে, ভেরি গুড, ক্লিয়ার। বাচ্চারা বুঝতে পারতেছে বলো তো? আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা। কঠিন লাগছে না সহজ লাগছে বলো? কঠিন লাগছে না সহজ লাগছে? একটু কমেন্টে জানাও। আর সবাই কিন্তু লিখবা, একদম সুন্দর করে লিখবা, বিকজ তোমাদের এই নোটগুলো কিন্তু আমাদের গ্রুপে সাবমিট করতে হবে। আমি চেক করে করে ফিডব্যাক দিব। ঠিক আছে, এটা আমরা বুঝলাম তো, খুব বেসিক একটা নিয়ম ছিল এটা। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে স্যার, কিন্তু 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব কোনো বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কি হয় স্যাররা বলেন? কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কি করবেন? মাথায় রাখবেন। আচ্ছা, নর্মালি একটা বাক্য কি করি, যেমন আমরা নর্মালি কি বললাম? আই অ্যাম আ স্টুডেন্ট। এই বাক্যটা খেয়াল করেন তো, এই বাক্যের মধ্যে কি আছে? একটা অক্সিলিয়ারি ভার্ব আছে না? তো এটাকে না বোধক করার জন্য আমরা সিম্পলি কি বলবো? আই অ্যাম নট আ স্টুডেন্ট, তাই তো? এটাকে না বোধক করতে গেলে আমরা কি করব? শুধুমাত্র আই অ্যাম নট আ স্টুডেন্ট। কিন্তু যেই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্বই নাই, যেমন আপনি বললেন কি আই কি বলা যায়? পানিশ মাই স্টুডেন্ট, আই পানিশ মাই স্টুডেন্টস। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? দেখো তো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম কিছু আছে বাচ্চারা? তুই বল, কিছু আছে? আই পানিশ মাই স্টুডেন্টস, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। আমি আমার অফলাইন ব্যাচে এবং অনলাইন ব্যাচে তোমাদের বিপিডিং স্কুলে যে কোনোভাবে যে জায়গায় ক্লাস নেই না কেন, আমি কখনোই স্টুডেন্টদের পানিশমেন্ট দিই না। বিকজ আমার মনে হয় যে পড়ালেখাটা আসলে একটু মানে একটু কমপ্লিটলি নিজের উপরে, এটা আমরা পানিশমেন্ট দিয়ে আসলে লাভ নাই কোনো। ঠিক আছে, সো দেখো, আই পানিশ মাই স্টুডেন্টস বোঝার খাতিরে আমি বললাম এই বাক্যের মধ্যে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তাহলে এই বাক্যের আমরা নেগেটিভ কেমনে করব? না বোধক কেমনে করব? এর ট্যাগ পার্টে আমরা কি নিব? কারণ আমরা তো বলেছিলাম যে এই পার্টের এই স্টেটমেন্টের অক্সিলিয়ারি ভার্বের সামনে যায়, তো এর মধ্যে তো কোনো অক্সিলিয়ারি ভার্বই নাই। তাহলে কি করব? মাথায় রাখবা, এই যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মাথায় রাখবা, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা গরিবের বন্ধু 2টারে ডাকি, গরিবের বন্ধু 2-3টারে ডাকি। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদের অবশ্যই কি করতে হয়? গরিবের বন্ধু, ডু, ডিড এবং ডাজ, এই 3টাকে সাথে আনতে হয়। কি? গরিবের বন্ধু, ডু, ডিড, ডাজ, এদেরকে আমাদের সাথে আনতে হয়। সো এদেরকে আপনি বলতে পারেন যে বন্যার্থ বা বন্যা যখন হয়েছিল তখন আপনারা দেখেছেন যে কিছু মানুষ তারা নিয়মিত কিন্তু মানুষদেরকে হেল্প করেছে, এবং তারা স্পেসিফিক বন্যার টাইমে শুধুমাত্র মানুষদেরকে হেল্প করে, বা বন্যার টাইমে বন্যার্থ মানুষদের হেল্প করে। কিন্তু অন্য টাইমে কিন্তু তারা নর্মালি তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। নেগেটিভ কিছু বলছি না, এটা খুব ভালো জিনিস, ডেফিনেটলি হেল্প করা। তেমনি ডু, ডিড, ডাজ এর কাজ তখনই আসে যখন কোনো বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, কোনো অক্সিলিয়ারি কি করে না? থাকে না। তখন আমাদের ডু, ডিড, ডাজকে ধার নিতে হয়। ঠিক আছে, অক্সিলিয়ারি হিসেবে, কি হিসেবে? ডু, ডিড, ডাজকে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধার নিতে হয়। ডু, ডিড, ডাজ বসে অক্সি ভার্ব হিসেবে। ঠিক আছে, তাহলে ডু, ডিড, ডাজ বসে কি হিসেবে? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তারপর দেখো পরবর্তী যে কাজটা, ওই যে পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে পজিটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে নেগ হলে পজিটিভ। ঠিক আছে, তাহলে এই যে আই পানিশ মাই স্টুডেন্টস, এই বাক্যটার চেঞ্জ আমরা কিভাবে করব স্যার? এর অ্যান্সারটা কি হবে বলেন তো স্যার? দেখি আপনারা পারেন কিনা বলেন। এর অ্যান্সারটা কি হবে?
আই পানিশ মাই স্টুডেন্টস, এটার কি হবে অ্যান্সারটা বলেন? আমি নিচে লিখছি দেখেন। আচ্ছা, প্রথম কথা এই বাক্যের মধ্যে অক্সিলারি নাই, তার মানে আমাদের ডু ডিড ডাজকে টেনে আনতে হবে। আচ্ছা বলেন তো সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট আই আছে। আয়ের সাথে কি বসে? আয়ের সাথে কখনো ডাজ বসে না, আয়ের সাথে ডিড বসে কিন্তু পাস্ট টেন্সে। এখানে কি পানিশড বলা আছে? পাস্ট টেন্স বলা আছে? পাস্ট টেন্স নাই, তার মানে আমরা ডিডও বসাতে পারবো না, ডাজও বসাতে পারবো না, আমাদের বসাতে হবে ডু। তাহলে কি হবে? এবং এটা একটা বাক্যটা কি বলতো? পজিটিভ বাক্য, তার মানে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা ডোন্ট বলবো, কি বলবো? ডোন্ট আই। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ডোন্ট আই না, ডিডেন্ট আই হবে না তো, ফানিশড বলিনি তো আমি তো পানিশড বলিনি, ঠিক আছে বাবা, ভুল করা যাবে না, কোনো সমস্যা না, আমরা শিখছি। ওকে, আচ্ছা তাহলে একটু পরবর্তী অংশ আমরা মুভ করি। এটুকু আমরা বুঝলাম, এটুকু আমাদের বোঝা শেষ, তাই না ভাইয়া? আপনি একটা ক্লাসে ওয়েন লিমন ভাইয়া ইজ হিয়ার নাথিং টু ফিয়ার, যে ক্লাসে বলার জন্য বলেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে, ক্লিয়ার, আমরা বুঝলাম, এইটুকু বুঝলাম তো না? আচ্ছা, কোনো সমস্যা নাই। এবার একটা প্রশ্ন তোমাদের জন্য, সেটা হচ্ছে এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, একটা কুইজ। সবাই এটা একদম খাতা কলম নিয়ে রেডি, কুইজ দ্রুত অ্যান্সার করে দিবা। দেখো তোমাদের জন্য একটা কুইজ হচ্ছে যে, তোমাদের জন্য একটা কুইজ, দেখো যেটা দেখলাম আমরা এইটুকুর মধ্যে একটা কুইজ, যেহেতু আমরা একটা সলভ করে ফেলেছি। দেখো কুইজটা হচ্ছে এরকম, আমরা অনেক সময় বলি না যে আই হ্যাভ আ প্রবলেম, আই হ্যাভ আ প্রবলেম, এই বাক্যটা যেটা দেওয়া আছে আই হ্যাভ আ প্রবলেম, এইটার ট্যাগ পার্ট কি হবে? দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আই হ্যাভ আ প্রবলেম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ল্যাপটপে অ্যাপোস্ট্রফি খুঁজে পাচ্ছে না, এটা খুব মানে খুব জুলুমের একটা ব্যাপার। মানে যখন টাইপ করতে যাবা তুমি ল্যাপটপে দেখবা যে অনেক কি এমন জায়গায় হিডেন অবস্থায় থাকে, এটা খুঁজেই পাওয়া যায় না, ঠিক আছে? খুব বিচ্ছিরি একটা ব্যাপার। দেখো কি বলছি, আই হ্যাভ আ প্রবলেম, খুব সাধারণ একটা বাক্য। তাহলে এই বাক্যটা আমরা কীভাবে চেঞ্জ করবো বলো তো? এখানে কী হবে? আমি জানতাম তোমরা এই ভুলটা করবা। এই ভুলটা কে করেছে? আচ্ছা ইফা বল, ইফা, ইফা বাবা তুমি ভুল করেছো, একটু দেখো ইফা, তুমি ভুল করেছো। এই বাক্যের মধ্যে তোমরা অনেকেই যে মিস্টেকটা করে থাকো, অনেকেই যে ভুলটা করো, আমি একটু সলভ করে দিই। দেখো এইটার অ্যান্সার হবে হচ্ছে কি বলতো? ডোন্ট আই, এটা হবে অ্যান্সার। কেন বলতো? কারণ কি বলতো? এই যে হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে থাকা, এই হ্যাভ মানে কি? থাকা। তাহলে এই বাক্যের মধ্যে দেখো তো কোনো মেইন ভার্ব আছে নাকি? এই বাক্যের মধ্যে কোনো মূল ভার্ব আছে? এবং আমরা একটা তথ্য কিন্তু অলরেডি বিভিন্ন ক্লাসে দেখে আসছি, দেখি, উইচ ইজ দ্যাট, যে কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, আই মিন মেইন ভার্ব না থাকে, তাহলে কি বললাম? কোনো বাক্যে যদি মেইন ভার্ব না থাকে, তখন ওই বাক্যের অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। ঠিক যেমনটা তোমার পরিবারে যদি বাবা বাসায় না থাকে, তোমার মা সংসারের দায়িত্ব নেয়, তেমনি একটা বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে, অক্সিলারি ভার্বই তখন মেইন ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে? এবং এই কারণে এখানে যে হ্যাভটা আছে, এই হ্যাভটা কি? হ্যাভ মানে থাকা, এটা একটা মেইন ভার্ব স্যার, এটা কি? এটা একটা মেইন ভার্ব। আর মেইন ভার্বের সাথে নট যুক্ত করা যায়, এই জন্য হ্যাভেন্ট হবে না, হ্যাভেন্ট লেখা যাবে না, কিন্তু মেইন ভার্বের সাথে কখনো নট যুক্ত হয় না। নট নিতে গেলে আমাদের অক্সিলারি ভার্বকে টেনে আনতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে মেইন ভার্ব আছে, কোনো অক্সিলারি নাই, তাহলে আমরা কার সাহায্য নিব? আমরা ডু, ডিড অথবা ডাজের সাহায্য নিব। এবং এই তিনটার মধ্যে আয়ের সাথে কোনটা যায়? ডাজ তো যায় না, ডিড যায় না, কারণ কি? এটা পাস্ট টেন্স না, এবং ডু হচ্ছে যায়, এই জন্য ডোন্ট আই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝলাম? ভেরি গুড মুশফিক হাসান, অনেক ধন্যবাদ। এই তোমরা তো দেখি অনেকেই ভালো অ্যান্সার করছো, তোমরা যারা দেখছো অনেকেই খুব সুন্দর করে অ্যান্সার করছো, ঠিক আছে? একটু আমাকে বলো সব ঠিকঠাক আছে কিনা, বলো। আমি একটু এই স্ক্রিনটা একটু ওপেন করে দিই, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। ওকে, ক্লিয়ারলি বুঝলাম আমরা? ক্লিয়ার স্যার, ওকে ফাইন, ক্লিয়ার স্যার, একজন বলেছেন ক্লিয়ার স্যার। আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম। এবার দেখো পরবর্তী অংশে একটু চলে যাই আমরা। এবার আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ব্যাপার আছে। দেখো ভালো করে লিখে নাও, ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু পরিবর্তন আছে।
তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে যারা জানো না তারা আগামী ক্লাসগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা পাবা আমার, বিকজ তোমাদের যে সেকেন্ড পার্টটা আছে এটা কিন্তু আমি দেখবো। সো আমার ক্লাসগুলো তোমরা মূলত পাবা। আর ফারহান স্যার তোমাদের কি করবেন, ফার্স্ট পেপারটা দেখবেন। সো এটা নিয়ে আলোচনা হবে, কথা হবে ক্লাসের মধ্যে। সেকেন্ড পেপারে যে কোনো প্রবলেম থাকুক আমি আছি তোমাদের সাথে, কোনো সমস্যা নেই। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কয় রকম হয় বলো তো, কি কি বোঝায়? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা দেখি যে আদেশ বোঝায়, তারপর কি উপদেশ বোঝায়, নিষেধ বোঝায়, তারপর কি অনুরোধ বোঝায় এবং প্রস্তাব বোঝায়। তাহলে কি বললাম, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এই পাঁচটা মূলত বোঝায় কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই পাঁচটা কি বোঝায়, এই পাঁচটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? মাথায় থাকবে, মাথায় থাকবে, একটু বলো তো, বোঝা যাবে? তার মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর জন্য কিন্তু তোমার ট্যাগ পার্ট বা ট্যাগ কোয়েশ্চেন একটা নিয়ম আছে, যে নিয়মটা আমরা একটু পরে দেখব। ওকে, আচ্ছা, এটুকু তো আমরা বুঝলাম। তাহলে আমরা এই অংশটুকু মুছে দিয়ে আমরা একটু নিয়মে চলে যাই। দেখো আমরা একটু নিয়মে ব্যাক করি। নিয়মে কি বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য? আমাদের মধ্যে 3 নম্বর নিয়ম সম্ভবত। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য যে নিয়মটা আছে সেটা কি বলো তো? কোনো বাক্যে যদি ভার্ব, কোনো বাক্য যদি তুমি দেখো, কোনো বাক্য বা স্টেটমেন্ট যে পার্টটা থাকবে, স্টেটমেন্টটি যদি V1 দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয় স্যাররা? V1 দিয়ে শুরু হয়, V1 দ্বারা শুরু হয়, অর্থাৎ বাক্যটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, সোজা কথায় বাক্যটা কি যদি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা চেঞ্জগুলো কিভাবে করব? দেখো বাক্যটা যদি ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমাদের নিয়মটা কেমন হবে? এই যে ভার্ব দ্বারা শুরু হলে মাথায় রাখবা, V1 দ্বারা শুরু হলেই একদম চোখ বন্ধ করে আমরা কি বসাবো? ট্যাগ পার্টে কি বসাবো? তবে ট্যাগ পার্টে আমাদের উইল ইউ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? উইল ইউ ব্যবহার করতে হয়। মাথায় রাখবা এই ক্ষেত্রে, এই নিয়মের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ ডাজন্ট ম্যাটার। নেগেটিভ থাক পজিটিভ থাক, এটা দেখার কোনো গুণার কোনো টাইমই নাই। আমরা এর আগের যে বাক্যটা দেখলাম সেখানে দেখেছিলাম পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়, কিন্তু এখানে কিন্তু এই নিয়ম নাই। এখানে পজিটিভ থাক বা নেগেটিভ থাক, দুইটার ক্ষেত্রেই তোমাকে উইল ইউ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বুঝলাম আমরা? ওকে, কি আর একবার দেখতে যাচ্ছ বাবা? মুশফিক, আপনি কি শুভ ভাইয়ার ক্লাসে গিফট পেয়েছেন? হ্যাঁ, তোরা খালি গিফটের টেনশন কর, পড়ালেখা বাদ দিয়ে। ঠিক আছে, গিফটের টেনশন করা বাদ দিয়ে পড় বাবা, এদিকে দেখ। ঠিক আছে, পড়ো। তাহলে কি বললাম, যে V1 দিয়ে শুরু হলে তোমাদের চোখ বন্ধ করে উইল ইউ ব্যবহার করতে হবে। আমরা একটা বাক্য দেখি, দেখো এখানে আমি একটা বাক্য লিখছি, দেখো তোমাকে আমি বললাম, মনে করো হ্যাভ সাম রেস্ট। হ্যাভ সাম রেস্ট, এখানে একটা বাক্য দিলাম। আবার আরেকটা বাক্য বললাম তোমাকে, সলভ দ্য প্রবলেম। সলভ দ্য প্রবলেমস, এখানে একটা বাক্য দিলাম। এই দুইটাতে অ্যান্সার কি হবে বলো তো? এটা অনুযায়ী দ্রুত করে ফেলো, তোমাদের কাছে অ্যান্সার জানতে চাই। আগেরটা আচ্ছা বাবা দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, এই বদমাশেরা শয়তানি করিস না বাবা, দেখ মনোযোগ দিয়ে দেখো। তাহলে এটা দেখো তো, হ্যাভ সাম রেস্ট এটার অ্যান্সার কি হবে, এবং সলভ দ্য প্রবলেমস এটার অ্যান্সার কি হবে বলো? হ্যাঁ, এই তো অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। আমাদের সাথে বাঁধন দাস আছেন, আমাদের সাথে আছেন অনি, উইল ইউ, ভেরি গুড। ও সরি, ঐশী, সরি। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে উইল ইউ। ঠিক আছে, নেগেটিভ হোক পজিটিভ হোক ডাজন্ট ম্যাটার, যখনই দেখবা ভার্বের
ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, চোখ বন্ধ করে এখানে উইল ইউ বসায় দিবা। ঠিক আছে, ভার্ব দ্বারা শুরু হলেই চোখ বন্ধ করে কি হবে, আমাদের উইল ইউ ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবং মাথায় রাখবা যেই বাক্যগুলো ভার্ব দ্বারা শুরু হয় সেগুলো হয় আদেশ হয় আর নইলে উপদেশ হয়। সেই বাক্যগুলো কি হয় আদেশ হয় নইলে উপদেশ হয়। দেখো তো, হ্যাভ সাম রেস্ট, কি বলছো, বিশ্রাম নাও, কিছুক্ষণ বিশ্রাম নাও। এই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে? উপদেশ না? সেম ভাবে দেখো, সলভ দ্য প্রবলেমস, আদেশ বুঝাচ্ছে না? তাহলে বাক্যটা যদি V1 দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হলেই তোমাকে বুঝতে হবে এটা আদেশ বা উপদেশ বোঝাচ্ছে। ক্লিয়ার? বুঝলাম? সুপ্ত ভাই, তোমার নামটা হয়তো মিস করে গিয়েছি। আচ্ছা, তাহলে আমরা একটু পরবর্তী অংশে চলে যাচ্ছি। এটা বুঝলাম তো? কোনো সমস্যা আছে? সমস্যা নাই, ওকে ফাইন। এরপর দেখো, বাক্যে আদেশ উপদেশ গেল। এবার বাক্যের মধ্যে যখন তুমি বাক্যে যখন অনুরোধ বোঝাবে, কি বোঝাবে? বাক্যে অনুরোধ বোঝাতে বাক্যগুলো কেমন হয়? বাক্যের প্রথমেই দেখবা কি থাকে, অনুরোধ বোঝালে বাক্যের প্রথমে হয় প্লিজ থাকবে, নইলে কাইন্ডলি থাকবে, এবং এরপরে অবশ্যই V1 থাকে, আবার V1 প্লাস এক্সটেনশন। এই জায়গাটা কিন্তু হচ্ছে তোমার কোথায় ছিল? আদেশ বা উপদেশ বোঝাতে। আমরা আদেশ বা উপদেশ বোঝাতে দেখেছি V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ V1 দ্বারা বাক্য শুরু হয়েছে। এক্ষেত্রে আদেশ উপদেশ থেকে যখন অনুরোধে রূপান্তর করবা, তখন শুধুমাত্র প্লিজ বা কাইন্ডলি তোমাদের অ্যাড করতে হবে। কি করতে হবে? যুক্ত করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি, খেয়াল করে দেখো, তাহলে এখানে আমাদের পরিবর্তনটা কি হবে এটা মাথায় রাখবা। এই প্লিজ বা কাইন্ডলি হলেও কিন্তু এইটা দেখে কনফিউজড হওয়া যাবে না। যেমন তোমাকে বলা হলো কি, প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। তোমাকে এই বাক্যটা বলা হলো প্লিজ ওপেন দ্য ডোর, এবং এখানে শূন্যস্থান দিয়ে বলা হলো যে এটার কি হবে, বলো তো কি হবে? এখানে মাথায় রাখবা এই প্লিজ বা কাইন্ডলি কিন্তু ডাজন্ট ম্যাটার, এই জায়গাটার কোনো ভ্যালু নাই এখানে। আমাদের ধরতে হবে যে বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দ্বারা শুরু হয়েছে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তুমি কি ব্যবহার করবা? উইল ইউ ব্যবহার করে দিবা। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? উইল ইউ হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল? বুঝলাম? ওকে, ভেরি গুড, আমরা বুঝতে পেরেছি, তাই না? তাহলে অ্যান্সার হবে কি? উইল ইউ। তার মানে অনুরোধ বোঝাতে এই প্লিজ বা কাইন্ডলি যেটা আছে, এই প্লিজ বা কাইন্ডলি কি করা যাবে না, প্লিজ বা কাইন্ডলিকে ইগনোর করতে হবে। ঠিক আছে বাচ্চারা, বুঝছো? ভেরি গুড। আচ্ছা, স্টুডেন্ট একটু আপ ডাউন করে গেলে বলতো বাবা, স্টুডেন্ট একটু আপ ডাউন করে কেন? আমার ল্যাপটপের চার্জ শেষ, জানি না কতক্ষণ তোমাদের কমেন্ট পড়তে পারবো। কিন্তু ভাই এক জায়গায় দেখছিলাম যে কুড ইউ ইউজ করা যায়, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? আচ্ছা, বেনজির আহমেদ, কুড ইউ ইউজ করা যায়, অবশ্যই ইউজ করা যায়। প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে তুমি কুড ইউ ব্যবহার করতে পারবা। কুড ইউ ইউজ করা যায়, আবার উড ইউ ইউজ করা যায়। ঠিক আছে, উড ইউ ইউজ করা যায়, আবার উড ইউ মাইন্ডও ইউজ করা যায়। উড ইউ মাইন্ড এটাও ইউজ করা যায়। আর এগুলো হচ্ছে মূলত স্পোকেনের পার্ট, এগুলো স্পোকেনে আমরা শেখাই, স্পোকেনের জন্য ঠিক আছে। বাট ট্যাগ কোশ্চেনে আমরা এটা মনে রাখবো, প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা কি ইউজ করব? এই V1টা অনুযায়ী আমাদের উইল ইউ ব্যবহার করতে হবে। V1 অনুযায়ী কি করবো? আমরা উইল ইউ ব্যবহার করব। ক্লিয়ার? বুঝলাম আমরা? কোনো সমস্যা আছে এটুকুতে আর? আচ্ছা, ঠিক আছে। তোমরা স্ক্রিনের মধ্যে এখানে প্রবাবলি একটা সাদা অংশ দেখতে পাচ্ছ, এখানে একটা সাদা দাগ দেখবে, একটা ছায়া। ঠিক আছে, এটা আমার বিড়াল, ওকে বারবার আমি এখান থেকে সরাই দিচ্ছি, ও বারবার এসে এখানে বসতেছে। সো ও একদম পুরো ধবধবা সাদা, ওইটা রিফ্লেকশনটা এখানে আসতেছে। তো এই জন্য এই জায়গাটা তোমরা হয়তো একটু সাদা দেখবা।
ঠিক আছে, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ইউষা। ওকে ওকে ইউষা, ঠিক আছে, ক্লাস করতে থাকো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার যদি নিষেধ বোঝায় স্যাররা, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু নিষেধও বোঝায়, এবং নিষেধ বোঝাতে বাক্যগুলো কিন্তু ডু নট বা নেভার দিয়ে শুরু হয়। কি দিয়ে? ডু নট বা নেভার দিয়ে শুরু হয়। মাথায় রাখবা, ডু নট বা নেভার দিয়ে শুরু হলেও কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি ব্যবহার করবো বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি ব্যবহার করব? একটা শুধু ব্যতিক্রম আছে। ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ট্যাগ হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কি হবে বলো তো? ট্যাগ হবে হচ্ছে এই যে উইল ইউ। তার মানে ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি, উই ওয়ান, এগুলো যে কোনোটা দিয়ে শুরু হোক না কেন, আপনি কি ব্যবহার করবেন? উইল ইউ ব্যবহার করে দিবেন। দেখেন একটা বাক্য লিখি, আবার আপনাকে বলা হলো যে ডু নট, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগান্বিত করো না, ডোন্ট মেক মি অ্যাংরি। এই বাক্যের ট্যাগ কোশ্চেন কী হবে বলেন তো? এই বাক্যের ট্যাগ পাল্টা কী হবে? অনেকেই ভুল করে এটা মাথায় রাখতে পারেন, অনেকে ভুল করে ডু বা ডোন্ট আছে এটা অনুযায়ী বসাতে পারে। বাট মাথায় রাখবেন এখানে কিন্তু বাক্যটা ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে ভি ওয়ান দিয়ে শুরু হয়েছে। আর ভি ওয়ান দিয়ে শুরু হলে আমরা কিসের নিয়ম ব্যবহার করি? ইম্পারেটিভের নিয়ম, উইল ইউ দিয়ে অ্যান্সার হয়। তাহলে এটা অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে উইল ইউ। বোঝা গেল স্যাররা? একটু বলো তো বাবা, বুঝলা তোমরা? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগটা হবে উইল ইউ, এবং ডেফিনেটলি আমরা কি হবে? ডোন্ট মেক মি অ্যাংরি। এখানে আমরা ডু দিয়ে বাক্যটা শুরু করেছি, ভি ওয়ান দিয়ে, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। এবং আরেকটা আছে আমাদের প্রস্তাব, বলো তো কি? আচ্ছা বাবা, তোদের কাছে আবার নিষ্পাপ মন জানতে চাই যে প্রস্তাব কথাটা দ্বারা যখনই তুমি প্রস্তাব কথাটা শোনো তখন তোমার মাথার মধ্যে কি আসে? প্রথম কথাটা কি আসে একটু বলো তো কমেন্টে। প্রস্তাব কথাটা শোনা মাত্রই তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে কোন বাক্যটা বা কোন শব্দটা আসে একটু কমেন্টে জানাও। ততক্ষণ আমি এটা পড়াই, ঠিক আছে? ততক্ষণ এটা পড়াই, ঠিক আছে? ওকে, সো দেখো প্রস্তাব বেসিক্যালি আমরা কি বুঝাই? প্রস্তাব মাথায় রাখবা, প্রস্তাব যে বাক্যগুলো আছে এগুলো সবসময় লেট দিয়ে শুরু হয়। লেট প্লাস অবজেক্টিভ কেস হয়। কি হয়? অবজেক্টিভ কেস প্লাস ভিওয়াম প্লাস এক্সটেনশন। কখনো এই স্ট্রাকচার মুখস্থ করতে যাবে না। আমার ক্লাসে আমি সবসময় বলি স্ট্রাকচার মুখস্থ করবে না, আমি পড়াচ্ছি, আমার পড়ার সাথে থাকো, ক্লাসগুলো নিয়মিত করো, দেখবা যে এগুলো ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। কি বললাম? লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভিওয়াম প্লাস এক্সটেনশন। তো তুমি শুধু দেখবা যে বাক্যটা লেট দিয়ে শুরু হয়েছে। যেমন আমরা বলি কি? আমরা বলি হচ্ছে যে আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউটসাইড, লেট মি গো আউটসাইড, এটা একটা বাক্য। চলো আমরা মেলায় যাই, লেটস গো টু ফেয়ার, লেটস গো টু ফেয়ার। তাহলে দুইটা বাক্যই কিন্তু কি বোঝাচ্ছে? প্রস্তাব বোঝাচ্ছে। এবং দুইটা বাক্যই কি দিয়ে শুরু হয়েছে? লেট দিয়ে শুরু হয়েছে। অবজেক্টিভ কেস আছে এবং লেট আছে, তারপর অবজেক্টিভ কেস আছে। তো এই যে দেখো প্রস্তাবগুলো সবসময় লেট দিয়ে শুরু হয়, প্রস্তাবগুলো লেট দিয়ে শুরু হয়। হ্যাঁ, এই যে দেখ, আমি জানতাম। আচ্ছা, আব্দুর রহমান ভাই আছে। আব্দুর রহমান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, ঠিক আছে? আব্দুর রহমান ভাই যেহেতু আসছেনি, ভাই আমি বাচ্চাদেরকে একটা প্রশ্ন করছি যে প্রস্তাব কথাটা মাথায় ঢোকা মাত্রই তোমার কোন জিনিসটা সবার প্রথম মাথায় ক্লিক করে? প্রস্তাব। যখন কারো মুখ থেকে প্রস্তাব কথাটা শোনো তখন তোমার মনের মধ্যে কি আসে মূলত? এটা কমেন্টে জানাও, ঠিক আছে? দেখি যে তোমাদের মাইন্ড আসলে কতটা পরিশুদ্ধ, তাহলে বোঝা যাবে এখানে। দেখো, তাহলে আমরা কি বললাম যে লেট দিয়ে শুরু হলে বাক্যটা তুমি বুঝেই নিবা যে এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের এই একটা নিয়ম আছে যেখানে তুমি উইল ইউ ব্যবহার করতে পারবা না। কি ব্যবহার করা যাবে না? যেখানে উইল ইউ ব্যবহার করা যাবে না। সো এই লেট যুক্ত যে বাক্যগুলো আছে এটা আমি একটু মুছে দিচ্ছি। দেখো, লেট যুক্ত বাক্যগুলো আমি নিয়মটা লিখে দিই তোমাদের এখানে। দেখো, তাহলে যারা যারা নিয়ম লিখতে পারো না এখনো, লিখে নাও, এখন লিখে নাও। দেখো কি বলছি আমরা, যে লেট যুক্ত
লেট এর পর যদি তুমি দেখো আস থাকে, লেটের পর যদি আস থাকে, অর্থাৎ লেটের পর আস থাকলে ট্যাগ পার্টটা কি হবে বলো তো? ট্যাগ পার্টে লেটের পর আস থাকলে ট্যাগ পার্টে আমাদের লিখতে হয় কি? শ্যাল উই। মাথায় রাখবা, পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজেন্ট ম্যাটার, যদি লেটের পর আস থাকে, লেটের পর কি থাকে? লেটের পর আস থাকে, তাহলে আমাদের শ্যাল উই ব্যবহার করতে হবে ট্যাগ পার্টে। এটা হচ্ছে এক নম্বর ব্যাপার। আর এক নম্বর ব্যাপার আছে কি বলতো? যদি দেখো লেটের পর যদি আস না থেকে, লেটের পর আস না থেকে অন্য কোনো অবজেক্ট থাকে, অন্য কোনো অবজেক্ট, যেমন অন্য কোনো অবজেক্ট যেমন কি কি থাকতে পারে বলো তো? লেটের পর আস না থেকে অন্য কোনো অবজেক্ট যেমন মি থাকতে পারে, দেম থাকতে পারে, হিম থাকতে পারে, লেট ইউ থাকতে পারে। এরকম যদি অন্য কোনো অবজেক্ট থাকে তবে ট্যাগ পার্টে আমাদের উইল ইউ ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই যে নিয়মটা মাথায় রাখবা। কি বললাম বলো তো? যদি লেটের পর আস থাকে, আচ্ছা প্রপোজ বলতে আমরা যা বুঝি, জি বাচ্চারা, আচ্ছা কমেন্টগুলো আমি সবগুলো হয়তো চেক করতে পারছি না। হ্যাঁ, তোদের মনে তো এসবই ডুগডুগি বাজায়, তাই না? প্রপোজ কথাটা শুনলেই স্যার খালি বিয়ের কথা মাথায় আসে। প্রপোজ কথা শুনলে কি স্যার খালি বিয়ের কথা মাথায় আসে। বাচ্চারা পড়ালেখা কর ভালো করে, বিয়ে শাদী করবি, টেনশন নিস না। সো প্রপোজ মানে কিন্তু আসলে শুধুমাত্র বিয়ের প্রস্তাব না, প্রেমের প্রস্তাব না। প্রপোজাল কিন্তু অনেক প্রকার হতে পারে। তুমি তোমার বাবাকে প্রপোজ দিতে পারো, প্রপোজ করতে পারো। তোমার মা তোমাকে প্রপোজ করতে পারে, তুমি তোমার বন্ধুকে প্রপোজ করতে পারো। প্রপোজ মানে প্রস্তাব, যে কোনো একটা কাজ করার কি প্রস্তাবনা পেশ করা। যেমন তুমি বললা যে চল বন্ধু আজকে একসাথে বাইরে খাবো, এটা একটা প্রস্তাব। তোমার মা বললো যে চলো আজকে তুমি আর আমি একসাথে রান্না করব, এটা একটা প্রস্তাব। তোমার বাবা বললো চলো আজকে একসাথে আমরা মেলায় ঘুরতে যাই, এটাও একটা প্রস্তাব। সে প্রস্তাব বলতে গিয়ে শুধুমাত্র বিয়ের প্রস্তাব এটা না, আমরা বাঙালিরা এটাকে এইভাবে চিন্তা করি, ঠিক আছে? তাহলে কি বললাম আমরা? লেটের পর যদি আস থাকে তাহলে আমরা শ্যাল উই ব্যবহার করব, আর লেটের পর আস না থেকে যদি মি থাকে, দেম থাকে, হিম থাকে, ইউ থাকে, তবে আমরা উইল ইউ ব্যবহার করব, ঠিক আছে? বুঝলাম? ওকে, আচ্ছা দেন লিখি না, দেন শুনলে খালি দেন মাথায় আসে। আচ্ছা আমরা একটা বাক্য দেখি তো স্যাররা, একটা বাক্য দেখি, ঠিক আছে? একটা বাক্য দেখি আমরা, দেখো একটা বাক্য দেখার চেষ্টা করি। দেখো একটা বাক্য আমি লিখছি, ধরো আমি একটা বাক্য লিখলাম, ধরো বললাম কি লেট আস স্টপ টকিং, let us stop him, let us stop him, আমাদের তাকে থামাতে দাও, আমাদের তাকে থামাতে দাও। let us stop him, এটা কি হবে? আর এটা কি হবে দেখো, let them stay for a bit, let them stay for a bit, আর কিছুক্ষণ তাদের থাকতে দাও। এই বাক্যটাই বা কি হবে দেখো। নিয়ম অনুযায়ী আমরা কি বলেছিলাম? নিয়ম অনুযায়ী বলেছিলাম যে লেটের পর যদি আস থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে কি ব্যবহার করবো বলো তো? আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে বাবা। লেটের পর যদি আস থাকে আমরা কি জানি বলো তো? লেট আস, আস থাকলে আমরা কি বললাম একটু আগেই? আস থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব, তাই না? কি বলবো বলো তো? শ্যাল উই ব্যবহার করব। আর লেটের পর যদি আস না থেকে অন্য কোনো অবজেক্ট থাকে, দেখো এই যে অবজেক্ট আছে অন্যটা দেম, তাই না? আস ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব উইল ইউ। এই যে আনসার। ক্লিয়ার? বোঝা গেল? পারা যাবে? আচ্ছা আমি একটু পিসি থেকে তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। বলো তো পারবো কিনা?
হ্যাঁ, শ্যাল উই বলেছে একজন, উইল ইউ বলেছে, আচ্ছা ঈশিতা বলেছেন যে শ্যাল উই এবং উইল ইউ, ভেরি গুড, শ্যাল উই এবং উইল ইউ, ক্লিয়ার, বুঝলাম, এটুকু কমপ্লিট, এটুকু কোনো সমস্যা আছে কিনা বলো, এটুকু কি আমরা বুঝতে পেরেছি? তারপরে যদি এরকম হয়, লেটস গো আউটসাইড, এটা কেমনে করব, এটা কেমনে করবো, বলো 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 বলো, দ্রুত বলো, দ্রুত বলো বাবারা, লেটস গো আউটসাইড, লেটস গো আউটসাইড, এটা কীভাবে করবো বলো? এই যে লেটস কখন বলি আমরা বলো তো? এই লেটস মানে কি, আমি সংক্ষিপ্ত করে তোমাদের এইটুকু হিন্ট দিয়ে দিই, লেটস মানেই কিন্তু লেট আস, এই লেট আসকে সংক্ষিপ্তভাবে লেটস বলা হয়। তার মানে আমরা কি, এই যে লেট আস আছে, আস আছে, তাহলে কি হবে, এটা অ্যান্সার হবে শ্যাল উই। ঠিক আছে, দেখো, লেটস গো আউটসাইড, শ্যাল উই, লেট আস গো আউটসাইড, একই জিনিস। ওকে, বুঝলাম, আচ্ছা ক্লিয়ার, শ্যাল উই, আমার চোখের সমস্যা হয়ে গেছে রে বাবা, আমি এখান থেকে ওই পিসির মনিটর দেখতে পারতেছি না। আচ্ছা দেখ, ওকে, এবার পরবর্তী আরেকটা নিয়ম দেখো, একটু মনোযোগ সহকারে দেখবা, একটু মনোযোগ সহকারে দেখবা। দেখো, কোনো বাক্যের মধ্যে যদি দেখো এমন কোনো শব্দ থাকে, কি বললাম, ওয়ান বা, ঠিক আছে, অন বা বডি যুক্ত থাকে, কি বললাম আমরা, কোনো বাক্যের মধ্যে যদি দেখো যে অন বা বডি যুক্ত থাকে, বডি যুক্ত কোনো শব্দ থাকে, শব্দ বাক্যে থাকলে, ঠিক আছে, তার সাবজেক্ট ট্যাগ পার্টে কি হয়, দে সাবজেক্ট হিসেবে বসে। এই কথাটার গুরুত্ব কি বলতো? এই যে ওয়ান বা বডি যুক্ত কি বলতো, ওয়ান যুক্ত কোনগুলো বলো? এই ওয়ান যুক্ত আমরা বলি না যে কি, এই যে সামওয়ান বলি না আমরা, এনিওয়ান, এই যে দেখো এনিওয়ান, তারপর হচ্ছে নান, এই যে দেখো নো ওয়ান, এটাকে একসাথে লেখা যাবে না, নো ওয়ানকে, এটা এরকম হবে নো ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে ওয়ান যুক্ত যেগুলো আছে, এই শব্দগুলো যদি থাকে তাহলে সাবজেক্টে আমাদের দে ব্যবহার করতে হবে। এবং বডি যুক্ত যেগুলো আছে, বডি যুক্ত কোনগুলো বলো তো, বডি যুক্ত কোনগুলো আছে, এই যে সামবডি, এটা মনে রাখার টেকনিক, তোমাদের চাইলে আমি শব্দগুলো ডিরেক্ট লিখে দিতে পারতাম, যে কোনো বাক্যের মধ্যে সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিওয়ান এরকম থাকলে তুমি দে ব্যবহার করবা, বাট ওইটা মনে রাখা তোমার জন্য একটু কঠিন। এর জন্য সহজ করে মনে রাখবা, ওয়ান বা বডি যুক্ত কোনো শব্দ যদি থাকে, যেমন সামবডি, সামওয়ান, এনিবডি, ঠিক আছে, তারপর নোবডি, ঠিক আছে, এভরিবডি, এই যে দেখো এভরিবডি, এখানেও কিন্তু এভরিওয়ান থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে আমাদের সাবজেক্টে কি ব্যবহার করতে হবে বলো তো, ট্যাগ পার্টের সাবজেক্টে আমাদের দে ব্যবহার করতে হবে। ক্লিয়ার, বুঝলাম বাচ্চারা? ভেরি গুড, এই তো অনেকেই তোমরা অ্যান্সার করছো। তাহলে আমরা একটা বাক্য দেখি, ঠিক আছে, একটা বাক্য দেখার চেষ্টা করি। দেখো, এই যে দেখো, আমরা অনেক সময় বলি না যে দেখো একটা বাক্য বললাম যে someone came here to help me. Someone came here to help me. কেউ একজন আমাকে সাহায্য করতে এসেছিল, তাহলে আমাকে বলো তো এই বাক্যের মধ্যে কি আছে বলো তো, এই বাক্যের মধ্যে আছে কি, সামওয়ান আছে, আর সামওয়ান থাকলে আমরা সাবজেক্ট কোনটা নেই, দে নেই। আচ্ছা, তার আগে অক্সিলারি ভার্ব আমাদের নিতে হবে। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে?
নাই। আমরা প্রথম নিয়মে শিখেছিলাম যে কোনো বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমাদের কার কার সাহায্য নিতে হয় স্যাররা? আমাদের সাহায্য নিতে হয় কি? ডু, ডিড বা ডাজের। যেহেতু এখানে কেম বলা আছে তার মানে ডুও হবে না, ডাজও হবে না, কি হবে? ডিড হবে। তাহলে উত্তরটা কি হবে বলো তো? ডিড নিলাম, যেহেতু এটা পজিটিভ বাক্য তাহলে নেগেটিভ হবে ডিডেন্ট। এবং তারপর দেখো এই যে যেহেতু সামন আছে, সামন থাকলে সাবজেক্ট কোনটা হয়? দে হয়। তাহলে আমরা ডিডেন্টের পর কি ব্যবহার করব? সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। বুঝলাম স্যার? হ্যাঁ, এই তো খুব সুন্দর। ডিডেন্ট দে, হ্যাঁ ভেরি গুড। তোমরা অনেকেই খুব সুন্দর করে অ্যান্সার করতে পেরেছো। বাচ্চারা ক্লাস কেমন লাগতেছে বলতো বাবা? ক্লাস কেমন লাগছে তোমাদের? বুঝতে পারছো কি? ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো তো? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে আর কি তোমাদের বোঝাতে আরও ইজি করে। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, একটু বলো, কমেন্টে বলো বুঝতে পেরেছো কিনা, একটু বলো তো। আচ্ছা, তো আরও একটা নিয়ম আছে, একদম সিমিলার নিয়ম, আমরা ওইটা একটু পড়ে ফেলি এখনই। দেখো আরেকটা সিমিলার নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোনো বাক্যের মধ্যে যদি দেখো থিং যুক্ত শব্দ আছে, থিং যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট হলে, থিং যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট হলে ঠিক আগের মতো, তাহলে আমাদের ট্যাগ পার্টে সাবজেক্ট হিসেবে আমাদের কি ব্যবহার করতে হবে? ইট ব্যবহার করতে হবে, মাথায় রাখবা। ঠিক আছে? দেখো যেহেতু থিং যুক্ত, খিং যুক্ত কি কি আছে বলো তো? থিং যুক্ত কি কি আছে দেখো, থিং যুক্ত শব্দগুলো কি কি? আমরা বলি না এনিথিং, এই যে দেখো এনিথিং, সামথিং বলি আমরা, সামথিং, তারপর আমরা কি বলি? নাথিং, তারপর হচ্ছে এভরিথিং বলি আমরা, এভরিথিং। দেখো ঠিক আছে, এই যে দেখো এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, এই যে শব্দগুলো আছে। অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ স্নিগ্ধ, ভেরি গুড ভেরি গুড, অনেক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। তাহলে এগুলো থাকলে আমরা কি লিখবো? আমাদের সাবজেক্টটা হবে হচ্ছে ইট, মাথায় রাখবা। ঠিক আছে, এগুলো থাকলে কি হবে? সাবজেক্টটা থাকবে হচ্ছে ইট। এবার দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, একটা উদাহরণ দেখো। দেখো nothing can break me, কিছুই আমাকে ভাঙতে পারবে না। nothing can break me, এটা একটু বাঁকা হয়ে গেছে তাই না? nothing can break me, তাহলে এই বাক্যটাতে আমাদের অ্যান্সার কি হবে বলো তো বাবারা? একটু তোমাদের কাছে অ্যান্সার চাই, দাও 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 দাও, দ্রুত দ্রুত বলে ফেলো। nothing can break me কি হবে? ইট তো হবে বুঝলাম, কিন্তু সাবজেক্ট কি নিব আমরা? সাবজেক্ট তো নিব, অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে না? ঠিক আছে, দেখো আমি অপশন দিই তোমাদের, এ নাম্বার, এটা কি আমরা এটা লিখবো? can't it, can it, can't they, কোনটা হবে অ্যান্সার বলো? হ্যাঁ, can't বলা যাবে না, কিন্তু এটা হবে কি বলো তো? এই can't it বলা যাবে না। cannot কেন বলছো বলো? cannot কেন বলছো? এটা কি নাথিং ক্যান ব্রেক মি, কিছুই আমাকে ভাঙতে পারবে না। এই বাক্যের মধ্যে নাথিং শব্দটা কি বলতো? এটা একটা নেগেটিভ ওয়ার্ড। কি স্যার ভুলে গেলেন? এটা একটা নেগেটিভ ওয়ার্ড, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে এই বাক্যটা কি নেগেটিভ? এটা না বোধক। না বোধক হলে আমরা অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার অ্যান্সার হবে, যে বি নাম্বার অ্যান্সার। আমরা এর সাথে নট যুক্ত করতে পারবো না, নট যুক্ত করা যাবে না, বি নাম্বার হবে অ্যান্সার, বুঝছো? হ্যাঁ
বি নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝলাম? ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী অংশে একটু মুভ করি। দেখো, ক্লিয়ারলি বুঝলাম, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো আমাদের কিছু বাক্য আছে, এই যে যেমন এখানে দেখলাম যে নাথিং একটা নেগেটিভ শব্দ। অনেক সময় তুমি দেখবা বাক্যের মধ্যে তুমি কনফিউজ হয়ে গেছো যে এই বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা কিভাবে আমি করব, কিভাবে বুঝবো। মাথায় রাখবা, এই যে দেখো এই শব্দগুলো কিছু নেগেটিভ শব্দ আমরা আগে থেকে জেনে নিই, একটু শুনতে পাচ্ছ আমাকে? এই সাউন্ড নাই নাকি? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এখন কি শুনতে পাচ্ছ আমাকে বলো তো? হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা ফাইন, গ্রেট। আই এম সরি, আমার আচ্ছা আই এম সরি, আমার মাইকটা হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আর কি একটু। বুঝলাম আমরা? তাহলে কি বললাম? হি বেয়ারলি ক্যান মুভ হিজ লেগস। ক্লিয়ার? আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো তো? এই যে বেয়ারলি বলা আছে, তাহলে আমরা অ্যান্সার কি হবে? হবে হচ্ছে ক্যান হি। অ্যান্সার হবে কি? ক্যান হি। ঠিক আছে, কারণ ক্যান নট ইউজ করা যাবে না, কান্ট বলা যাবে না, কারণ বেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড, কান্ট বলা যাবে না। বুঝলাম এটা? ক্লিয়ারলি বুঝলাম? আচ্ছা, এবার দেখো দুইটা বাক্য লিখছি, তোমাদের জন্য একটা কুইজ বটে, তোমাদের জন্য একটা কুইজ। দেখো কি বললাম, এটার অ্যান্সার কি হবে বলো তো? এবং এটার অ্যান্সার কি হবে? এই দুইটার অ্যান্সার একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে ফেলো। এই দুইটার অ্যান্সার কি হবে বলো তো? আচ্ছা, ক্যান হি, ক্যান হি। হ্যাঁ, এর আগেরটাতে অ্যান্সার বলে ফেলছো তো আমি জানি, কিন্তু এর এর এরপরের দুইটা অ্যান্সার কি হবে বলো? এই বাক্যটা, এই যে দেখো, হি অ্যাপোস্ট্রফি ডি, তারপর হি অ্যাপোস্ট্রফি ডি, তারপরে গো টু স্কুল, এখানে হচ্ছে কালেক্টেড দ্য মানি। কোনটা হবে বলো? বাহ, কে? জামি আহমেদ, খুব সুন্দর, এটা তালি দিই ওর জন্য, তোর জন্য তালি দিই, বিকজ এই নিয়মটা একটু মাথায় রাখবা, এটা একটা নিয়ম। ঠিক আছে, লিখে নিতে পারো চাইলে, লিখে নাও, এটা একটা নিয়ম মাথায় রাখবা। অনেক সময় তোমাদের এই সাবজেক্টে এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে, তোমাদের বুঝতে সমস্যা হয় যে এটা আসলে হি উড হবে নাকি হি হ্যাড হবে, কোনটা হবে? এটাকে হি উড বলবো নাকি হি হ্যাড বলবো? মাথায় রাখবা, এটা হি উড বলবা নাকি হি হ্যাড বলবা, এটা ডিপেন্ড করবে পরবর্তী ভার্বটার উপরে। আমরা জানি হি উডের পর সবসময় V1 বসে। কি বসে? সবসময় V1 বসে। তার মানে এই যে হি অ্যাপোস্ট্রফি ডি, এরপর V1 আছে না, এখানে দেখো তো V1 আছে না, তার মানে এইটাকে আমরা কি বলবো? এইটা হবে হচ্ছে হি উড। এটা কি হবে?
হি উড। তো আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এটা কি হবে বলো তো? বুঝলাম? আচ্ছা দেখো, আর এখানে দেখো হি উড, এই যে কালেক্টেড বলা আছে, কি আছে? কালেক্টেড বলা আছে, তাহলে পাস্ট টেন্স না? আমরা নর্মালি কি জানি যে হেডের পর কি বসে? V3 বসে না? হেডের পর V3 বসে, তাহলে আমরা কি বলবো? এই যে এখানে হেডের পর কি আছে? V3 আছে না? তাহলে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হ্যাডেন্ট হি। এটা হবে অ্যান্সার, হ্যাডেন্ট হি। বোঝা গেল স্যাররা? পারা যাবে স্যার? ইজি ফিজি, রাইট? ওকে। আচ্ছা, তোমাদের আরো কিছু নিয়ম আছে, দেখো মনোযোগ সহকারে দেখবা। ক্লিয়ারলি বুঝলাম? একটু বলো বলো বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আচ্ছা, পরবর্তী অংশে একটু দেখার চেষ্টা করো। দেখো পরবর্তী অংশে দেখো, আমরা অনেক সময় এরকম বলি, দেখো আমরা অনেক সময় বলি না যে ইট 4 legs। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে কি দেখো, ইটস এটা একটা প্রশ্ন। এটা দেখে তোমরা পারো কিনা, রুলসটা জানার আগে তোমরা পারো কিনা একটু বলো তো। ঠিক আছে, একটু বলো। একটু পরপর কি হচ্ছে বাবা? ভিডিও আটকে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে বাবা, তোমাদের নেটওয়ার্ক ইস্যু হতে পারে। দেখো ইটস 4 legs অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল, দুইটার অ্যান্সার কোনটা কি হবে? যারা অ্যান্সার দিচ্ছ একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করো। ইজেন্ট ইট একটা হবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। আচ্ছা একটু দেখি, দেখো এই যে দেখো তো, ইটস 4 leg। নর্মালি এই ইটস এবং এই ইটসের মধ্যে কি পার্থক্য? এটা একটা নিয়ম, মাথায় রাখবা, এটা একটা নিয়ম। এই দুইটা ইটস দিয়ে তোমাকে কনফিউজ করে দিতে পারে। একটা ইটস আছে যেটা সংক্ষিপ্ত, যেটা পূর্ণরূপ হচ্ছে ইট হ্যাজ, যেটা পূর্ণরূপ কি? ইট হ্যাজ। এবং আরেকটা ইটস আছে যেটা পূর্ণরূপ কি বলতো? ইট ইজ। তাহলে কোনটা ইজ আর কোনটা হ্যাজ? এটা হচ্ছে ইজ। কেন বলতো? কারণ ইট ইজের পর কি আছে? অবজেক্ট আছে। আর এখানে অর্থটা বোঝো, ইটস 4 leg, এটা 4 পা, এরকম বলি আমরা, এটার 4 পা আছে। থাকা অর্থে, আছে অর্থে আমরা কি ব্যবহার করি? হ্যাজ ব্যবহার করি। তার মানে এইটা দ্বারা কি? হ্যাজ বুঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? অ্যান্সার হবে হ্যাজেন্ট ইট। এবং এখানে কি হবে? এখানে অ্যান্সার হবে কি? ইজেন্ট ইট। বুঝলাম? তাই বুঝছো বুঝছো বুঝছো? দ্রুত বলো, দ্রুত বলো। বলো বলো, দ্রুত বলো, বুঝছো কিনা? আমরা পরবর্তী অংশে মুভ করব। ওকে, তারপর দেখো, আচ্ছা তোমরা কমেন্ট করছো অনেকেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, সব অনেকেই মোটামুটি বেটার অ্যান্সার দিচ্ছ, অনেকেই মোটামুটি সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, খুবই ভালো। দেখো পরবর্তী নিয়মটা দেখো, অনেক বাক্যের মধ্যে তুমি দেখবা সাবজেক্ট হিসেবে দেখবা অল অফ ইউ আছে, অল অফ ইউ। তারপর কি আছে? সাম অফ ইউ। ঠিক আছে, তারপর কি আছে? অল অফ ইউ, সাম অফ ইউ, তারপর হচ্ছে নান অফ ইউ। তো এরকম যদি থাকে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, তাহলে তার বাক্যে সাবজেক্ট হিসেবে থাকলে ঠিক আছে, অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ যদি বাক্যে সাবজেক্ট আকারে থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? মাথায় রাখবা, আমাদের এটা যদি সাবজেক্ট আকারে থাকে, ট্যাগ পার্টে আমরা কি করব? ট্যাগ পার্টে সাবজেক্ট হিসেবে আমাদের এই যে অল অফ ইউ এর ইউ ব্যবহার করতে হবে, সাম অফ ইউ এর ইউ ব্যবহার করতে হবে। তার মানে আমাদের সাবজেক্ট আকারে, ট্যাগ পার্টের সাবজেক্ট আকারে আমরা ব্যবহার করব কি? ইউ। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে যে এখানে যদি দেখো যে অল অফ আস, সাম অফ আস, ঠিক আছে, নান অফ আস, এরকম যদি থাকে, অল অফ আস, সাম অফ আস, নান অফ আস যদি থাকে, তবে
ট্যাগ পার্টে আমরা ট্যাগ পার্টে সাবজেক্ট আকারে কি ব্যবহার করব? ট্যাগ পার্টে সাবজেক্ট আকারে আমাদের বসবে কি বলো তো? এই যে আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। তাহলে এই আসের সাবজেক্টিভ ফর্ম বসবে আমাদের। তাহলে কি বললাম? অল অফ ইউ থাকলে সাবজেক্ট হিসেবে ইউ বসবে, অল অফ আস থাকলে, সাম অফ আস থাকলে, নান অফ আস থাকলে সাবজেক্টিভ ফর্ম হিসেবে উই বসবে। বুঝলাম? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ফার্স্ট এটা ডোন্ট ইট দিলে হয় না, কেন ডোন্ট ইট দিলে হবে? কি কারণে? ওখানে তো হ্যাজ আছে, হ্যাজ থাকলে ডোন্ট ইট দিলে কেন হবে? ও, দ্যাটস এ ভ্যালিড কোয়েশ্চেন। ইট হ্যাজ 4 লেগ। ভেরি গুড। এই আগেরটা তো ভুল হয়েছে। এই কে অ্যান্সার দিছো এটা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনার ক্যাটটাকে একটু দেখান প্লিজ, বাট বেচারা ঘুমায়। এর আগেরটা একটু বোঝো তো বাবা। আমরা কি বলেছিলাম? ইট হ্যাজ 4 legs. ইট হ্যাজ 4 legs। এই বাক্যটার আমরা উত্তর লিখেছিলাম কি বলতো? উত্তর লিখেছিলাম হ্যাজেন্ট ইট। কিন্তু আসলে হ্যাজেন্ট ইট হবে বলতো? হ্যাজেন্ট ইট হবে না অ্যান্সার। কারণ কি একটু ভুল হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে যদি কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদের ডু ডিড ডাজকে আনতে হয়, তাই না? তো এই বাক্যের মধ্যে হ্যাজ তো মেইন ভার্ব, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হবে ডোন্ট ইট। এই যে আমাকে সঠিক করে দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। এটুকু বুঝছো? এটুকু বুঝছো? তাহলে আমরা একটা বাক্য দেখি। দেখো, একটা বাক্য তোমাকে বললাম যে সাম অফ আস were present. Some of us were present. এই বাক্যটাকে যখন আমরা ট্যাগ করব তখন কি হবে বলো তো? তখন আমাদের কি হবে? দ্রুত সাম অফ আস আছে, এই যে আস আছে, তাহলে নর্মালি কি এখানে তো অক্সিলিয়ারি ভার্ব অলরেডি দেয়া আছে, তাহলে আমরা ওয়্যার ব্যবহার করব এখানে, ওয়্যার। এবং এটা একটা পজিটিভ বাক্য, তাহলে ওয়্যারেন্ট হবে। এই যে ওয়্যারেন্ট গেল, এবং আস আছে, তার মানে আমাদের সাবজেক্ট হিসেবে কি হবে? উই হবে। এই যে ওয়্যারেন্ট উই, এটা হবে অ্যান্সার। যদি এখানে সাম অফ আস না থেকে যদি বলতাম সাম অফ ইউ, তখন এখানে কি হতো? সাম অফ ইউ হতো। ঠিক আছে, যদি এখানে সাম অফ দেম থাকতো তখন এখানে কি হতো? সাম অফ দে হতো। ঠিক আছে, ওয়্যারেন্ট দে এরকম হতো। ঠিক আছে, সাম অফ দেম থাকলে কি হতো? অ্যান্সার হতো ওয়্যারেন্ট দে। ক্লিয়ার? নিয়মটা আমরা বুঝলাম? বুঝেছি বলো তো বাবা? weren't we? Very good. ওকে, তাহলে আমরা একটু পরবর্তী অংশে মুভ করি। ঠিক আছে, পরবর্তী অংশে আমরা মুভ করছি। দেখো আমরা কি বলছি পরবর্তী অংশে। কোনো বাক্যে যদি দেখো কোনো বাক্যে কি থাকে? দিস অথবা দ্যাট থাকলে ট্যাগ পার্টে সাবজেক্ট হয়। মাথায় রাখবা, কোনো বাক্যে যদি দিস এবং দ্যাট থাকে তাহলে ট্যাগ পার্টে সাবজেক্ট হয় কি? ইট। কোনো বাক্যে যদি দিস এবং দ্যাট থাকে তাহলে ট্যাগ পার্টে সাবজেক্ট হয় ইট। ঠিক আছে, আর কোনো বাক্যে যদি তুমি দেখো যে দিস অথবা দোজ থাকে, দিস অথবা দোজ থাকে, তবে ট্যাগ পার্টে সাবজেক্ট হয়। যদি দিস অথবা দোজ থাকে তাহলে ট্যাগ পার্টে সাবজেক্ট হচ্ছে এই যে দে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। কি বললাম? কোনো বাক্যের সাবজেক্ট যদি দেখো দিস আছে, দ্যাট আছে, কোনো বাক্যের সাবজেক্ট যদি দিস দ্যাট থাকে তাহলে ওই ট্যাগ পার্টে গিয়ে সাবজেক্টটা হবে ইট, আর দিস এবং দোজ থাকলে সাবজেক্ট হবে দে। ক্লিয়ার? হ্যাঁ, আজান দিয়েছে ভাই, আজান দিয়েছে। এই জন্য তো আমার তো আরো বেশ কিছু নিয়ম বাকি আছে বাবা। কি করবো বলো তো? বেশ কিছু নিয়ম বাকি আছে। আমরা কিন্তু এক একটা টপিককে 3টা স্পেসে ভাগ করেছি।
3টা জিনিসে ভাগ করেছি। তোমরা কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে এরকম ডিটেলস লেকচার পাবা 2টা করে, এবং তারপর বোর্ড কোশ্চেন সলভের একটা ক্লাস পাবা। যেই বোর্ড কোশ্চেন সলভ ক্লাসে তোমাকে আমি একদম যে ইম্পর্টেন্ট বোর্ডগুলো আছে, যেগুলো প্রশ্ন বিগত সালে হয়েছে, এই বোর্ডগুলো ধরে ধরে সলভ করে দিব ক্লাসের মধ্যে। এই বোর্ড কোশ্চেন সলভগুলো তোমাদের জন্য খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকে কয়টা নিয়ম শিখলাম এই বলো তো, কমেন্টে বলো বাবারা, কয়টি নিয়ম হয়েছে, কয়টি নিয়ম শিখেছি আমরা বলো? একটু কমেন্টে জানাও কয়টি নিয়ম শিখেছি। বাকি আমাদের আরো 7-8টা নিয়ম আছে, যেগুলো জানলে তোমাদের ট্যাগ কোশ্চেনে কেউ আটকাতে পারবে না। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে একটা স্টুডেন্টেরও বিন্দু পরিমাণ প্রবলেম রেখে তুমি পরীক্ষা সেন্টারে যাবে না, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। শুধু ক্লাসে থাকতে হবে, ক্লাসে থাকবো, পরীক্ষাগুলো দিব, আমাদের উইকলি এক্সামগুলো, আমাদের ক্লাস টেস্টগুলো, ঠিক আছে, এইটার উপরে কিন্তু ক্লাস হবে, পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গিয়ে রুটিনটা দেখে নিবা। সো কি বললাম যে কয়টি নিয়ম শিখেছি এটা একটু কমেন্টে জানাও। এবং আজকের আমাদের যে কটা নিয়ম বাকি থাকবে, আমাদের আগামী ক্লাসটাতে আমরা কি করব, বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে আগামী ক্লাসে কি হবে বলো তো? আগামী ক্লাসে আমরা কি করব, ট্যাগ কোশ্চেনের বোর্ডগুলো সলভ করব। ট্যাগ কোশ্চেনের বোর্ডগুলো সলভ করব। আর এই ট্যাগ কোশ্চেনের যে বোর্ডগুলো থাকবে, এই বোর্ডগুলোর সাথে আমাদের যে বাকি নিয়মগুলো আছে, আজকের ক্লাসে যেগুলো কভার করতে পারলাম না, যেহেতু আজান দিয়ে দিচ্ছে তারাবির নামাজ, এবং আজকে সম্ভবত তোমাদের ইবাদত করতে হবে, তাই না, বেজোর রাত। তো বাকি নিয়মগুলো আমরা কি করব, বাকি নিয়মগুলো আমরা আগামী ক্লাসে এই বোর্ড কোশ্চেন সলভের আগে, ঠিক আছে, বাকি নিয়মগুলো বোর্ড কোশ্চেন সলভের আগে করাবো। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে ভাইয়া, আগেরটা ডাজেন্ট ইট হবে কোনটা বাবা, কোনটার কথা বললা? আচ্ছা, এই কোনটা কথা বললে যে ইটস 4 leg? এই ইটস 4 legs এ ডাজেন্ট, দেখো কি বলেছি, ইট হ্যাজ 4 legs। এইটা তো বেসিক্যালি আমি এটার মধ্যে সমাধান করে দিই, এটা লিখে দিই, ক্লিয়ার করে দিই। তোমাদের এখানে কনফিউশন হচ্ছে অনেকের, দেখো এখানে অনেকের কনফিউশন হচ্ছে, দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কি বলেছিলাম বলো তো, এটার 4টা পা আছে, এটার 4টা পা আছে, তাই না, এটার 4টা পা আছে। বাক্যটা দেখো, ভালো করে দেখো, ইট 4 legs। ঠিক আছে, অ্যান্সার কি লিখেছিলাম দেখো, আমি ভুল লিখেছি নাকি সেটা একটু দেখি। একজন বলেছেন ডাজেন্ট হবে কিনা, আনসার দেখো। এটাকে নেগেটিভ করার জন্য আমরা প্রথমে কি করব, যদি এটা ফুল ফর্মটা লিখি একবার, বলো তো ফুল ফর্মটা কি হবে? ইট হ্যাজ 4 legs। মাথায় রাখতে হবে এখানে সাবজেক্ট কিন্তু ইট, 4 legs কিন্তু সাবজেক্ট না, 4 legs কিন্তু সাবজেক্ট না, কি হবে, ইটটা হচ্ছে সাবজেক্ট। এবং মাথায় রাখবা, আমি হয়তো ভুলই করেছি, ডোন্ট লিখেছি, আমি কি অ্যান্সার ডোন্ট লিখেছিলাম, ডোন্ট ইট লিখেছিলাম? ডোন্ট ইট লিখলে ভুল, ডোন্ট ইট যদি লিখে থাকি অ্যান্সার ভুল হবে। এটা হবে ডাজেন্ট ইট। কেন বলো তো, কারণ সাবজেক্ট কি আছে, সাবজেক্ট সিঙ্গুলার, আর সিঙ্গুলারের সাথে আমাদের ডাজ ইউজ করতে হয়, সিঙ্গুলারের সাথে কি লিখতে হয়, ডাজ ব্যবহার করতে হয়। ডেফিনেটলি আমাদের ডাজেন্ট ইটটা হবে অ্যান্সার, বুঝছো? ঐশী বলেছেন ভাইয়া স্পোকেন ইংলিশ ক্লাস কবে হবে? ঐশী, আপাতত বাবা এসএসসি পড়া একটু পড়ি, তোমাদের স্পোকেন ক্লাসও আমি নেওয়ার চেষ্টা করব। আমি এবং তোমাদের মিম ম্যাম আছি, আমরা দুইজনই স্পোকেন পড়াই। ইনশাআল্লাহ তোমাদের এই বিপি ড্রিম স্কুল থেকে আমরা স্পোকেন ক্লাস নেওয়ার চেষ্টা করব। সাথে থাকো, যদি ক্লাস হয় তোমরা অবশ্যই জানতে পারবা। ওকে, ক্লিয়ারলি বোঝা গেল? হ্যাঁ, ডাজেন্ট ইট হবে, জি
এক্স্যাক্টলি। তাহলে আমরা আজকের ক্লাসটা কেমন লাগলো বলো তো? আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাও। এবং তোমরা কারা কারা নোট করেছো, নোটটা কিন্তু অবশ্যই ক্লাস শেষে আমাদের বিপি ড্রিম স্কুলের যে গ্রুপ আছে, এবং তোমরা আমাদের যাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছো, অবশ্যই তোমাদের ডেডিকেটেড যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে কিন্তু নোটগুলো আমাকে মেনশন করে আপলোড করতে হবে। আমি প্রত্যেকটা নোট চেক করব এবং এগুলোর উপর কিন্তু তোমার এক্সাম হবে। সো ডেফিনেটলি এই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা নিয়ম একটু ভালো করে দেখবা, ঠিক আছে? কবে আবার ক্লাস হবে? আমাদের ক্লাস ঈদের পরে হবে ইনশাল্লাহ, এবং ঈদের পরের ক্লাসটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। অলরেডি কিন্তু রুটিন আমরা পাবলিশ করেছিলাম, সেই রুটিন মনে হয় আজকে কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, অস্থির ক্লাস হয়েছে, আরে বাপরে বাপ। ঠিক আছে, কি বলি আমি, ওয়েন লিমন ভাইয়া ইজ হিয়ার, নাথিং টু ফিয়ার। প্যারা নেওয়া লাগবে না, খালি ক্লাসে থাক বাবা, তাইলেই হয়ে যাবে। ক্লাসে থাকো, তোমাকে ইংলিশে বস বানানোর দায়িত্ব আমার, ঠিক আছে? মুখের কথা না, আমি সত্যি কথা বলতেছি। আমাদের এমন প্রত্যেকটা টপিক আমরা এমন ডিটেলসে পড়াবো তোমাদেরকে, তোমরা শুধুমাত্র এসএসসি না, ইনশাল্লাহ এইচএসসি লেভেলের অর্ধেক প্রিপারেশন তোমাদের এই টপিকগুলোর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রাইভেট গ্রুপে অ্যাড নাই ভাইয়া। আচ্ছা, উইকলি এক্সামগুলো, কালকে কি উইকলি এক্সাম হবে? এইটা তোমরা গ্রুপে যেভাবে রুটিনটা দেওয়া আছে, রুটিন মাফিক এক্সাম চলতে থাকবে। কোনো রুটিন মাফিক আমরা এদিক ওদিক করবো না, প্রত্যেকটা এক্সাম প্রত্যেকটা জায়গা মতো চলবে, ঠিক আছে? তো তোমরা গ্রুপে যদি কোনো কনফিউশন থাকে, গ্রুপে একটু টেক্সট করবা, গ্রুপে একটু একটা পোস্ট করে দিবা, তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া হবে যে ইনফরমেশনটা তোমরা কোনটা চাচ্ছ। আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি রুটিনটা চেক করিনি। রুটিনটা দেখলে হয়তো বলতে পারতাম যে আগামীকাল তোমাদের পরীক্ষা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, প্রাইভেট গ্রুপটা কোথায়? বাচ্চা, প্রাইভেট গ্রুপটা হচ্ছে বেসিক্যালি পেইড, যারা পেইড ব্যাচ আছে, ঠিক আছে? পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের কিন্তু এই যে কোর্সটা যারা দেখছো, তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমরা ফ্রিতে পাবা না। এই ক্লাসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের নবম দশম শ্রেণীর যে একাডেমিক প্রোগ্রাম আছে, সেই একাডেমিক প্রোগ্রামের এই পেইড ব্যাচের প্রিমিয়াম ক্লাসগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ ডেমো ক্লাস হিসেবে। তোমরা যাচাই করে তারপরে কোর্স কিনতে পারবা, ঠিক আছে? সো আমাদের কিন্তু এই একাডেমিক প্রোগ্রামে তোমরা যারা এখনো যুক্ত হও নাই, তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবা। এখানে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তোমরা যদি চাও যে স্যার আমি পুরো বছরের কোর্স আমি কিনবো না, আমি স্লাইস আকারে কিনবো, মানে আমার যতটুকু দরকার আমি ততটুকু কিনবো। প্রথমে 2 মাস করে দেখবো, যদি ভালো লাগে তাহলে পরে 2 মাস আরও করব। যদি আমার প্রথম 2 মাস ভালো লাগে তাহলে পুরোটা কিনবো, সেই বুদ্ধিও কিন্তু আছে। তার মানে যেমন একটা পিৎজা আছে না, এরকম পিৎজা থাকে না, ঠিক আছে? আমি পিৎজা খাইলাম, তো একটা পিৎজা কি হয়, আমরা মনে করো তুমি বললা যে পুরো পিৎজা কেনার সামর্থ্য তোমার নাই, তুমি দোকানে গিয়ে বললা যে ভাই আমাকে একটা স্লাইস দেন, দোকানদার কিন্তু তোমাকে দিবে না, কিন্তু বিপি ড্রিম স্কুল তোমাকে ঠিকই পিৎজা দেবে। অর্থাৎ এই পুরো কোর্স কেনার সামর্থ্য যদি না থাকে, এবং সামর্থ্য থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে, তোমার যদি এই পুরো কোর্সটার সম্পর্কে ধারণা না থাকে যে স্যাররা কেমন পড়ায়, স্যারদের ক্লাসগুলো কেমন হচ্ছে, আমাদের সার্ভিসটা কেমন, তাহলে তুমি চাইলে প্রথমে একটা স্লাইস কিনে দেখতে পারো। এই একটা স্লাইস কিনে আমাদের প্রিমিয়াম ক্লাসগুলো তুমি প্রথমে 2 মাস করতে পারো, করার পর তোমার ভালো লাগলে তুমি পূর্ণাঙ্গ পুরো স্লাইসটা কিনে ফেলবা। তাহলে দেখবা তোমার পুরো ক্লাস 10 এসএসসির আগ পর্যন্ত তোমার যে প্রিপারেশন, এইটা তোমাদের বিন্দু মাত্র টেনশন করতে হবে না। তুমি পরীক্ষার হলে হাসতে হাসতে পরীক্ষা দিতে যাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তাহলে আমরা আজকের মতো, আচ্ছা, নতুন সেন্টেন্স, ওয়েন মিমাপু ইজ হিয়ার নাথিং টু ফিয়ার, এক্স্যাক্টলি ঈশিতা। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, তোমরা যদি কোর্স সম্পর্কে, পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, কি করতে হবে স্যাররা? আমাদের পেইড ব্যাচ সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও, কি করতে পারবো? আমাদের এই যে নাম্বারটা আছে দেখো, 09677 এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই নাম্বারটাতে কল করবা, কল করলে তোমাদের আমাদের পেইড ব্যাচ, আমাদের স্লাইস, আমাদের একাডেমিক ব্যাচ সম্পর্কে জানতে পারবা, এবং তখন কিন্তু তোমরা আমাদের সাথে প্রাইভেট গ্রুপগুলোতে অ্যাড থাকতে পারবা, এবং আমাদের ক্লাসগুলো, প্রিমিয়াম ক্লাসগুলো নিয়মিত করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, পড়া কিভাবে খুঁজে পাই? আচ্ছা, বুঝি নাই, প্রতিদিন কখন লাইভে আসবেন? দেবাশিস বল, আমি হয়তো প্রতিদিন লাইভে আসবো না ভাই, আমি তোমাদের সপ্তাহে একটা দিন হয়তো আসতে পারি, বাট ওটা রুটিন আসবে, তোমরা রুটিন ফলো করবা, ঠিক আছে? যাক, আমরা আজকে কথা না বাড়াই, নামাজের টাইম হয়ে গেছে, অনেকে নামাজ টামাজ পড়বা, সবাই নামাজে যাও, আর আমাদের জন্য দোয়া করো, তোমাদের নিজেদের জন্য দোয়া করো,
পিবি ড্রিম স্কুলের সাথে চলে আসো, ইনশাল্লাহ খুব ভালো একটা জার্নি তোমাদের সাথে হবে। এবং আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট একদম কি বলে এটাকে একদম পুরা সুপার ক্লিন ওয়েতে তোমাদের প্রিপেয়ার করে দিব, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি কি মাথা তোলার সুযোগ না পাও, নিজে লিখতে 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 জীবন বেড়ে যায়, এত মনোযোগ দিয়ে লেখো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে বোর্ড কোশ্চেন সলভ প্লাস আজকের ক্লাসের যে বাকি অংশ সেটুকুতে। ভালো থাকো, সুস্থ থাকো এবং যুক্ত হয়ে যাও একাডেমিক প্রোগ্রামে। তোমাদের কিন্তু ঈদের আগে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, আমাদের জন্য দোয়া করবা। সবাইকে ঈদ মুবারক।